সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। কানাডায় বাঙালিরা যে সকল সামাজিক, সাংগঠনিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং সাহিত্যিক কর্মকাণ্ড করে থাকেন, সেগুলো কানাডা জার্নালের মাধ্যমে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। কানাডা জার্নালে কৃতি কানাডীয় বাঙালিদের কীর্তিগুলোকে আমরা তুলে ধরতে চাই। সুধী দর্শক, জীবনানন্দ দাশ আধুনিক বাংলা কবিতার প্রধান পুরুষ। তাকে আমরা শুদ্ধতম কবি বলি। তিনি আধুনিকতম কবি। তাকে নির্জনতার কবি বলি, বিষণ্ণতার কবি বলি। এবং সেই কবির মৃত্যুর 2 দশক পরে আমরা আস্তে আস্তে আবিষ্কার করি তিনি বিপুল সংখ্যক উপন্যাস এবং ছোট গল্প রচনা করেছিলেন। এই কবি জীবনানন্দ দাশ 1899 সালের 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং অত্যন্ত মর্মান্তিকভাবে 1954 সালের 22 অক্টোবর ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু দিবসকে সামনে রেখে কানাডা জার্নালের আজকের আয়োজন অমর জীবনানন্দ। সুধী দর্শক, আজকে এই মহান কবিকে নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন 3 বিশিষ্ট জন। আমরা আমাদের অতিথিদের সাথে এখন আপনাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে যুক্ত হয়েছেন কবি, প্রাবন্ধিক, অধ্যাপক কামরুল ইসলাম। সবাইকে শুভ সকাল। এনআরবি টিভিতে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, অমর জীবনানন্দ, সবাইকে স্বাগত। শুধু দর্শক জানিয়ে রাখতে চাই, তিনি কামরুল ইসলাম ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, বর্তমানে ইংরেজি সাহিত্যের অধ্যাপক। তিনি নিয়মিত কাব্যচর্চা করে চলেছেন। তার বিপুল সংখ্যক গ্রন্থ রয়েছে কবিতার গ্রন্থ, রয়েছে গবেষণা গ্রন্থ। তার কয়েকটি গ্রন্থের নাম এমন: বিহঙ্গ খচিত লণ্ঠন, দীর্ঘশ্বাসের সারগাম, কবিতার স্বদেশ ও বিশ্ব। তার নির্বাচিত কবিতাও প্রকাশিত হয়েছে। কামরুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। সুধী দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে কবি ও সম্পাদক ওবায়েদ আকাশ। শুভেচ্ছা সবাইকে। সুধী দর্শক, ওবায়েদ আকাশ বর্তমান সময়ে বাংলাদেশের কাব্যধারায় এক গুরুত্বপূর্ণ কবি। তিনি বিপুল সংখ্যক কবিতা গ্রন্থ প্রকাশ করেছেন, পুরস্কৃত হয়েছেন। তিনি একই সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাচীনতম পত্রিকা, দৈনিক সংবাদের সাহিত্য বিভাগ, যেটির নাম সাহিত্য সাময়িকী, তার সংবাদ সাময়িকী তার সম্পাদক হিসেবে কাজ করছেন। এবং তার গত কয়েক বছরে, হয়তো সময়টি 1 যুগ হয়ে যাবে, তার একটি গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে তিনি শালুক নামে একটি 22 বছর, 1 যুগ না, 22 বছর, 2 যুগ প্রায় তিনি শালুক প্রকাশ করে চলেছেন। তার রচিত গ্রন্থগুলির কয়েকটি নাম আমি উল্লেখ করতে চাই: পাতাগুলি আলো, লতা পাতার শৃঙ্খলা, তথ্যসূত্র পেরোলেই সরোবর,
যা কিছু সবুজ সংকেতময়। এছাড়া বাছাই কবিতা এবং স্বতন্ত্র কবিতা প্রকাশিত হয়েছে তার। আমি কবি ওবায়দ আকাশকে অনুরোধ করব, খুবই সম্প্রতি এই গত কয়েক সপ্তাহ আগে শালুকের একটি জীবনানন্দ সংখ্যা প্রকাশিত হয়েছে। সংখ্যাটি আপনি যদি আমাদের দর্শকদেরকে একটু দেখান। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই বিপুল আয়তন সংখ্যাটির জন্য আপনাকে অভিনন্দন জানাই। কবি ওবায়দ আকাশ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আমেরিকার শিকাগো শহর থেকে রঞ্জিতা চট্টোপাধ্যায়। নমস্কার সকলকে। আমরা জানিয়ে রাখতে চাই, রঞ্জিতা নিয়মিত লেখালেখি করেন, কিন্তু আমার নিজের মনে হয়েছে রঞ্জিতা সম্পাদক হিসেবে কাজ করে আনন্দ পান এবং লেখকদেরকে উৎসাহিত করে নিজে প্রাণিত বোধ করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত বাতায়নের সম্পাদক হিসেবে কাজ করে চলেছেন। রঞ্জিতা চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। শুধু দর্শক, কবি জীবনানন্দ দাশ মাত্র 54 বছর বয়সে প্রয়াত হয়েছিলেন দুর্ঘটনায়, কিন্তু তার মৃত্যুর 65 বছর পরেও তিনি প্রাসঙ্গিক, তিনি আমাদের কাব্য আলোচনায় সবসময় উল্লেখিত। আমি কবি কামরুল ইসলামের কাছে একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। জীবনানন্দ, তার এই যে প্রাসঙ্গিকতা, এই যে গুরুত্ব, সেটি কেন বলে আপনি মনে করেন? তার পেছনে কারণ কি? হ্যাঁ, ধন্যবাদ মাননীয় সঞ্চালক। আমরা জানি যে রবীন্দ্রনাথের পরে বাংলা কবিতায় নতুন স্বর সৃষ্টির ক্ষেত্রে আমরা দেখলাম যে যারা লিখছেন সবাই রবীন্দ্রনাথের অনুসারী অথবা নজরুলের অনুসারী এরকম। তো সেই সময়ে 30-এর দশকে পাশ্চাত্য কবিতার প্রভাবে বাংলা কবিতায় একটা নতুন বিপ্লব ঘটে যায়। আমরা বলে থাকি যে পঞ্চপাণ্ডব নামে যে 5 জন কবি, তারা মূলত নতুন কবিতা লেখার যে উদ্যোগ নিলেন, সেই ক্ষেত্রে তারা রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে এসে বাংলা কবিতায় একটি অভিনব বাতাবরণ তৈরির চেষ্টা করলেন। এবং এই কবিদের মধ্যে সবাই কিন্তু মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক, প্রায় সবাই না, ঠিক প্রায় সবাই। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে জীবনানন্দ দাশ এই 5 জনের মধ্যে এমন একজন কবি যার কবিতায় বাংলার মাটি ও মানুষের গন্ধ আমরা খুঁজে পেলাম। এই 5 জন কবি কিন্তু শ্রেষ্ঠ, কাউকে বাদ দেওয়া যাবে না। এই 5 জন কবি বাংলা আধুনিক কবিতার ভিত রচনা করেছেন, এবং তারপর থেকে আমরা যারা আজকে লিখে যাচ্ছি সবাই কিন্তু সেই সব কবিদের কবিতার পরবর্তী যে পরম্পরা সেটা আমরা ধরে রেখেছি আর কি, তার লিগাসিটা আর কি। কিন্তু এইসব কবিদের মধ্যে জীবনানন্দ দাশ কেন আলাদা, সেই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো যখন তিনি লেখেন তখন তার কবিতা এতই আলাদা ছিল যে অনেকেই চিনতেই পারছিলেন না যে তিনি আসলে নতুন কবিতা লিখছেন। এবং বুদ্ধদেব বসু যদি না বলতেন যে তিনিই প্রথম নতুন খাঁটি আধুনিক বাঙালি কবি, তাহলে হয়তো তার পরিচিতিটা সেইভাবে পেতে আরো অনেক দেরি হতো। তো বুদ্ধদেব বসুর পরে সবাই বুঝলো, যেমন তিনি যখন কবিতা লেখেন অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে তাকে। অনেকে বলেছে কবিতা হয়নি, কি কবিতা লেখেন আপনি, অমুক টমুক, নানা ধরনের সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে। কিন্তু জীবনানন্দ দাশ জানতেন, এবং তিনি নিজেই বলেছেন যে কেউ যা জানে নাই সে নতুন বাণী আমি বই আনি, তাকে নিজেই বলতে হয়েছে। কিন্তু তো এই যে ব্যাপারটা অহমিকা, যেমন অ্যাড্রিয়ান রিস বলেছিলেন যে আই অ্যাম বিগিনিং নিউ হোল, তো এই যে বিষয়গুলো তিনি বুঝেছিলেন যে তিনি নতুন কবিতা লিখছেন। এবং আজকেও এতদিন পরেও জীবনানন্দ দাশের কবিতা পুরনো হয়নি, এবং আমরা যারা লিখছি তারা, অলোকরঞ্জন দাস একটা কথা বলেছেন যে জীবনানন্দ মুক্তিই কিন্তু আসলে আজকের কবিদের প্রধান লক্ষ্য, অর্থাৎ জীবনানন্দ দাশ থেকে বেরিয়ে না আসতে পারলে সে নতুন কবি হতে পারবে না। জীবনানন্দ দাশের যে উপমা, যে চিত্রকল্প, তা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে
যারা কাজ করেছিলেন তার প্রথম দিকে কিন্তু জীবনানন্দ দাশের প্রভাব তাদের উপরে ছিল। যেমন আমরা যদি উৎপল কুমার বসুর কথা বলি, পঞ্চাশের কবি শঙ্খ ঘোষ, শামসুর রহমান, অলোক রঞ্জন দাশগুপ্ত বা আরো অনেকেই, তারা কিন্তু প্রথম জীবনানন্দ দাশের প্রভাব নিয়েই কিন্তু তারা সেই প্রভাব থেকে বেরিয়ে এসছেন। এবং আমি মনে করি যে তারপরে কিন্তু যারা প্রথম বেরিয়ে এসছেন এবং যিনি প্রথম নতুন কবিতা লেখেন তিনি কিন্তু উৎপল কুমার বসু। আমি তাকে খুব শ্রদ্ধা করি। তো যাই হোক, তিনি আলাদা এই কারণে, এবং তিনি আরো অনেক বছর পরেও জীবনানন্দ দাশকে আমরা আবিষ্কার করব, কারণ তিনি যে মহাবিশ্বলোকের ইশারা তার মধ্যে আসতো, এবং তিনি নিজেও বলেছেন। তো তার যে কবিতার যে বিশাল বিস্তার, যা আমরা এখনো কিন্তু আবিষ্কার করি নাই, এবং আমি মনে করি যে ক্রমশ তিনি আবিষ্কৃত হচ্ছেন, ক্রমশ তিনি নতুনভাবে পাঠকের কাছে উন্মোচিত হচ্ছেন, জনপ্রিয় হচ্ছেন। এবং একথা বলা বোধহয় বাহুল্য হবে না যে 30-এর কবিদের আর অন্য কবিদের অনেককেই আমরা গবেষণার ক্ষেত্রে ব্যবহার করি মাত্র, কিন্তু বহুল পঠিত বলে আজকে জীবনানন্দ দাশ, বহুল মানে আমি সেই ক্ষেত্রে বলছি না, জনপ্রিয় অর্থে নয়, কিন্তু তিনি আজকে যেভাবে নতুন ভাবে আবিষ্কৃত হচ্ছেন, তো সেই ক্ষেত্রে তিনি আজকেও নতুন এবং আগামী অনেক দিন পরেও নতুন থাকবেন। এবং তার কবিতার যে আবেদনটা আমার মনে হয় যে আরো অনেক দিন পরে পুরনো হবে না, সেটা আমার ব্যক্তিগত ধারণা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে কামরুল ইসলাম। এই যে জীবনানন্দ নতুন আছেন এবং আরো বহুকাল নতুন থাকবেন, সেই ভাবনা থেকেই বোধ করি ওবায়দ আকাশের শালুকের এই বিশাল সংখ্যাটির প্রকাশ। আমরা যদি এই যে লিটল ম্যাগের জীবনানন্দ সংখ্যার হিসেব করি, তাহলে দেখব যে তার যে 1999 সালে অথবা 2000 সালে, মানে যখন জীবনানন্দের জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছিল, সে সময় আমরা দেখেছি ঢাকার বাংলা একাডেমি থেকে উত্তরাধিকারের একটি বিশেষ সংখ্যা, ঢাউস সংখ্যা প্রকাশিত হয়েছিল। আমরা কলকাতা থেকে দেখেছি অনুষ্টুপ প্রকাশিত হয়েছিল, অনেক মর্যাদাবান একটি সংখ্যা প্রকাশিত হয়েছিল, কোরকের একটি গুরুত্বপূর্ণ সংখ্যা, আরো অনেক লিটল ম্যাগ প্রকাশ করেছিল। আমি ওবায়দ আকাশকে জিজ্ঞেস করতে চাই যে আজকে এই ধরুন সেই 1999 অথবা 2000 তার জন্ম শত, সেগুলোকে পার করে এসে এই 20 বছর পরে এসে জীবনানন্দ নিয়ে এমন করে একটি সংখ্যা প্রকাশ করার কথা কেন আপনি ভাবলেন? ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে জীবনানন্দ দাশকে নিয়ে আলোচনা হচ্ছে এনআরবি টিভিকে, এবং আমার প্রিয় ভাজন সুব্রত কুমার দাস, বিশিষ্ট সাহিত্যিক, সাহিত্য সমালোচককে আমি অভিনন্দন জানাই। দেখতে পাচ্ছি আমাদের সমসাময়িক কবি, অত্যন্ত মেধাবী কবি কামরুল ইসলাম এবং রঞ্জিতা দাসের সঙ্গে আমার পরিচয় নেই, আজকে পরিচয় হলো। তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে একটি ঋদ্ধ পরিবেশে আলোচনা হচ্ছে, যারা সবাই জীবনানন্দ দাশ সম্পর্কে ধারণা রাখেন। আর আপনারা তো বুঝতেই পারছেন যে আমি আসলে কতটা জীবনানন্দ প্রেমী, যে আমি দীর্ঘ 2 বছর ধরে এই পত্রিকাটি আমি সম্পাদনা করেছি। আসলে জীবনানন্দ দাশ এমন একজন কবি যাকে নিয়ে আরো 100-200 বা আরো পরেও একটি সংখ্যা প্রকাশ করার প্রাসঙ্গিকতা কখনো শেষ হবে না। আমি আসলে এই সংখ্যাগুলি যে করি, আমি কিন্তু আমার শালুকের যতগুলো বিশেষ সংখ্যা আমি করেছি, প্রতিটি সংখ্যাই আমি যখন নিজে প্রয়োজন অনুভব করি, আমার সম্পাদকীয় দৃষ্টিভঙ্গিতে আমি যখন প্রয়োজন অনুভব করি, তখনই আমি প্রকাশ করি। তো জীবনানন্দ দাশকে নিয়ে যে আমি কাজ করবো, এটি আমার দীর্ঘদিনের একটি পরিকল্পনা। জীবনানন্দ দাশ আসলে এমন অসীম এবং এমন গভীরের একটি ব্যাপার, যে যার গভীরতা আসলে কখনো শেষ হয় না, যার গভীরে প্রবেশ করতে করতে আমরা আরো গভীরে যাই। এক অচেনা এক রহস্যের কখনো শেষ হয় না, যেটা প্রকৃত কবিতার কিন্তু মূল কাজ সেটাই, যে সে শুধু রহস্যের মধ্যে নিয়ে যাবে এবং সেই রহস্য কিন্তু আনন্দ দেবে, সেই রহস্য কিন্তু আচ্ছন্ন করবে। জীবনানন্দ দাশ সেভাবেই আমাকে মোহগ্রস্ত করে এবং জীবনানন্দ দাশ সেভাবে আমাকে আচ্ছন্ন করে। এখনো যদি আমি 1 দিন বা 2 দিন জীবনানন্দ দাশের কবিতা পাঠ করি, পরের দিন কবিতা লিখতে গেলে আমার কবিতাটা জীবনানন্দ দাশের মতো হয়ে যায়, মানে প্রভাবটা এত বেশি পড়ে। এবং আমি দেখেছি অনেকেই যারা জীবনানন্দ দাশ পড়ে সঙ্গে সঙ্গে কবিতা লিখতে গেছেন, তাদের কবিতার মধ্যে ওই জীবনানন্দের প্রভাবটা চলে এসেছে।
তো সেই কবি সবচেয়ে বড় কবি, যিনি নাকি প্রবলভাবে প্রভাবিত করেন, এবং জীবনানন্দ দাশ প্রভাবিত করেন না বা করেননি এমন কবি বোধহয় বাংলা ভাষায় খুব একটা নেই। ইভেন আজকে আপনি যদি যে শামসুর রহমানের কথা বলেন, তিনিও কিন্তু জীবনানন্দ প্রভাবিত কবি। যদি আপনি বিনয় মজুমদারের কথা বলেন, তিনিও জীবনানন্দ প্রভাবিত কবি, কিংবা শক্তি চট্টোপাধ্যায়ের কথা বলেন, জীবনানন্দ প্রভাবিত কবি। আসলে এখান থেকে বের হওয়াটা খুবই কঠিন একটা কাজ। আমি কেন এই সংখ্যাটি করলাম? আমি বলেছি যে আমি যেমন আমি ফেদেরিকো গার্সিয়া লোরকাকে নিয়ে সংখ্যা করেছি, আমি মার্কেসকে নিয়ে সংখ্যা করেছি, আমি মিথ নিয়ে সংখ্যা করেছি, আমি শহীদ কাজীকে নিয়ে সংখ্যা করেছি, আবুল হাসানকে নিয়ে সংখ্যা করেছি, শিকদার আমিনুল হককে নিয়ে সংখ্যা করেছি। এই কাজগুলি আসলে করি যে আমার ভালো লাগার জায়গা থেকে, যাদেরকে আমি অত্যন্ত কাছের কবি মনে করি, যাদেরকে বড় কবি মনে করি বা বড় লেখক মনে করি, বা যারা আমাকে প্রভাবিত করেন এবং যারা দীর্ঘদিন সাহিত্যে নেতৃত্ব দিবেন বলে মনে হয়েছে, আমি আসলে তাদের উপরে সংখ্যা করি। সে ক্ষেত্রে জীবনানন্দ দাশ আরো অনেক আগেই প্রকাশিত হওয়া উচিত ছিল শালুকে, কিন্তু আমি একটু সময় নিয়েই করেছি। যে আসলে আমি তো বয়সে খুব একটা বড় না, আমি 24টি সংখ্যা করেছি। 1999 সাল থেকে আমি লিটল ম্যাগাজিন সম্পাদনা শুরু করি, এবং আমি কিন্তু লেখালেখির পাশাপাশি মনে করি যে কবিতা লেখা যতটা সৃজনশীলতা, সম্পাদনা তার চেয়ে মোটেও কম সৃজনশীল ব্যাপার নয়। এবং সম্পাদনা, আমি কবিতা লেখার পাশাপাশি সম্পাদনা করতে খুবই ভালোবাসি, পছন্দ করি, এবং কাকতালীয় ভাবে আমার পেশাগত জীবনেও ওই সাহিত্য সম্পাদনার বিষয়টা চলে এসেছে। আমি অনেক নিন্দিত হই, আমি অনেক সমালোচিত হই, অনেক বকাবকি শুনি, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। আমি কাজটা করে আনন্দ পাই। আমি মনে করি যে আমি যদি এই কাজটা না করতাম, অন্য কারো হাতে গেলে হয়তো কাজটা সঠিক হতো না। হয়তো এটা আমার দৃষ্টিভঙ্গি, হয়তো আমার চেয়ে ভালো হতো, এটাও হতে পারে। কিন্তু আমি মনে করি আমি সুযোগটা পেয়েছি, আমি এটাকে কাজে লাগাই। এবং আপনারা খেয়াল করবেন, শালুকের প্রতিটি সংখ্যা এবং সংবাদের প্রতিটি সাহিত্য সাময়িকী এতটা সুসম্পাদিত ভাবে আমি করার চেষ্টা করি যে আমার আসলে ভেতরের ভালোবাসাটুকু কাজ না করলে এটি সম্ভব হতো না। আমি কারোর সঙ্গে তুলনা করতে চাই না, তবে আমি যে সংখ্যাটি করি, যেমন সংবাদই বলেন আর শালুকি বলেন, A to Z প্রতিটি লেখা 2বার 3বার করে আমি পাঠ করি। এবং এই যে আমি কিছুদিন আগেও একটি ব্যাপারে একটি বিতর্কের সৃষ্টি করেছিলাম, যে সেটাই হচ্ছে যে আজকালকার অনেক বিখ্যাত লেখককেও আমি চিনি যারা নাকি উদ্ধৃতিটি ব্যবহার করতে পারেন না। একজন লেখকের একটা উদ্ধৃতি ব্যবহার করবেন, সেখানে 4টা 5টা ভুল থাকে, মনে যা আসে তাই লিখে দেন। কিন্তু উদ্ধৃতি যে হুবহু ব্যবহার করতে হয় এবং বানান রীতিও যে তাই রাখতে হয়, এবং পুরোটাই যে তার দাড়ি, কমা, সেমিকোলন প্রত্যেকটা জিনিস যে একেবারে হুবহু রাখতে হয়, এই জিনিসটাই অনেকে জানেন। অনেক বিখ্যাত লেখক, অনেক বড় বড় লেখক এবং খ্যাতিমান এবং আলোচিত সমালোচিত লেখককেও আমি দেখেছি তারা এইসব জায়গায় এই খুবই এটা পারে না। আমি সেই জায়গাটা খুব করে করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ। আর আপনাকে আমি আবারও অভিনন্দন জানাবো যে এই যে শালুকের এমন একটি সংখ্যা আপনি প্রকাশ করেছেন। আমি যদি শুধু ছবি দেখেছি, মাত্র সূচিপত্র দেখেছি, নিশ্চয়ই খুব দ্রুতই আমার হাতেও চলে আসবে। শালুকের অনেক সংখ্যাতে আমার নিজেরও লেখার সুযোগ হয়েছে, আমার কাছে কপিও আছে অনেকগুলো। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমি দর্শকদের পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনাকে, এবং আপনাকে আমাদের দর্শকরা, শ্রোতা যারা দেখছেন এখন কমেন্ট করছেন, তারা ইতিমধ্যে অভিনন্দন জানাচ্ছেন, সেগুলো আমি পরে শোনাবো। আমরা একটু রঞ্জিতার কাছে চলে যাই। রঞ্জিতা, আপনি শিকাগোতে আছেন এবং আপনি এই যে অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একটি সাহিত্য পত্রিকা বাতায়নের সম্পাদক হিসেবে যে কাজ করেন, এই যে কাজ সম্পাদক হিসেবে এবং নিজের লেখালেখি এবং দীর্ঘকাল প্রবাসে থাকা, সেই জায়গাটাতে জীবনানন্দ কেমন করে আপনার জীবনে আসে? মানে জীবনানন্দ নিয়ে আপনার ভাবনা যদি একটু বলেন। আসলে কামরুল ভাই এবং ওবেদ ভাই যা বললেন, এবং আপনিও শুরুতে যা বললেন, জীবনানন্দের প্রভাব তো শেষ হয়ে যায়নি। বাংলা সাহিত্য এবং বাংলা কবিতা পড়লে জীবনানন্দ বারে বারেই
ঘুরে ফিরে আসেন। জীবনানন্দের প্রভাব বহু কবির মধ্যে রয়েছে। ওনার সৃষ্টি যবে থেকে উনি শুরু করেছিলেন তারপর থেকে বহু দশক পেরিয়ে গেছে, কিন্তু এখনো যেসব বাংলা কবি বাংলা ভাষায় কবিতা লিখে চলেছেন তাদের মধ্যে জীবনানন্দের বিনির্মাণ হয়েই চলেছে। কাজেই বাংলা সাহিত্যের চর্চা করতে গেলে বা বাংলা কবিতা পড়তে গেলে জীবনানন্দকে বাদ দিয়ে তো হয় না। জীবনানন্দ থাকবেন, আছেনও। সেই রূপসী বাংলা কবে আমরা ছেড়ে চলে এসেছি, কিন্তু আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই পংক্তি ঘুরে ফিরে অবচেতনে কাজ করে না এমন বাঙালি কজন আছে বলুন? আমরা যেখানেই থাকি, প্রবাসেই থাকি, দেশেই থাকি, এই যে অপূর্ব চিত্রকল্প, এই যে ওনার অসাধারণ কাব্য রূপময়তা, যে ব্যাপারটা, এটা বারে বারে বিভিন্ন কবির বিভিন্ন লেখায় ফুটে উঠেছে এবং ওনার কিছু কিছু শব্দ একেবারে অমর হয়ে আছে। অনন্ত নক্ষত্রবীথি, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় এসেছে সেই শব্দ, বহুজন বই লিখেছেন সেই নামে। কাজেই জীবনানন্দকে তো বাদ দেওয়া চলে না। অনেক অনেক ধন্যবাদ রঞ্জিতা। আজকে রঞ্জিতার এই কথা শুনে আমার একটি বিষয় মনে হচ্ছে, যেটি আমি বলতে চাই, আমাদের শ্রোতাদের সাথে সহভাগ করতে চাই। সেটি হচ্ছে, আমি সবসময় বলি যে আমাদের এই অনুষ্ঠান, আমাদের যারা অতিথি তাদের যেমন ভূমিকা থাকে অনুষ্ঠানে, তেমনি আমাদের দর্শকদের ভূমিকা থাকে। এবং আমি নিজে একজন সামান্য উপস্থাপক হিসেবে প্রতিনিয়তই এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমি ঋদ্ধ হতে থাকি। সেটা এই জন্য আজকে উল্লেখ করছি, রঞ্জিতা যে বললেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এটিকে আমি এতদিন অন্যভাবে দেখতাম। আজকে আমার মনে হলো যেন জীবনানন্দ একজন প্রবাসীর মনের কথায় বলে দিচ্ছেন। আমার খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ রঞ্জিতা। আমরা আবার কামরুল ইসলামের কাছে আসব। কামরুল, আমরা যদি জীবনানন্দের কবিতা রচনার কথা বলি, তাহলে আমরা দেখেছি যে ওনার প্রথম কবিতা, সেই বর্ষা নামের কবিতাটি, বর্ষা আবাহন, সেটি 1919 সালে, মানে হচ্ছে তার বয়স যখন 20 বছর তখন প্রকাশিত হলো। এবং আরো 6-7 বছর পরে সেই নীলিমা কবিতাটি আসলো, যেটিকে আমরা বলে থাকি যে সেই কবিতা দিয়ে জীবনানন্দ আধুনিকতায় প্রবেশ করলেন, এমনটি বলা হয়ে থাকে। এবং তার প্রথম কাব্যগ্রন্থ আমরা পেয়েছি 1927 সালে, ঝরা পালক। আমি যদি একটু ক্রমটাকে বলি, বলার একটু দরকার আছে। এরপরে দেখুন, একদম প্রায় 9 বছর পরে আসলো ধূসর পাণ্ডুলিপি 36-এ। এরও 6 বছর পরে আমরা দেখেছি বনলতা সেন এবং রূপসী বাংলা এবং বেলা অবেলা কালবেলা, সব কিন্তু চলে গেল তার মৃত্যুর পরে। এই যে জীবনানন্দ, তিনি আধুনিকতায় প্রবেশ করলেন এবং আধুনিক কবি হিসেবে নিজেকে তিনি নিয়োজিত রাখলেন। এবং আমার কেমন যেন মনে হয় তিনি নিজেই আধুনিকতার যে নির্মাণ করেছিলেন, সেটিকে বারবার ভেঙে ভেঙে নতুন নতুন জায়গায় তিনি পৌঁছতে থাকলেন। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি নিজে একজন কবি, আপনি নিজে একজন সাহিত্যের অধ্যাপক, যদি তার যে এই আধুনিকতার এই যে যাত্রা, সেই যাত্রাকে আপনি একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, ধন্যবাদ বন্ধু সুব্রত কুমার দাস, বিশিষ্ট গবেষক, লেখক, এবং এখানে উপস্থিত আছেন আমার খুব কাছের বন্ধু এবং 90-এর সহযাত্রী, 90-এর অন্যতম বিশিষ্ট কবি ওবায়দ আকাশ, সম্পাদক শালক এবং সংবাদের সাহিত্য সাময়িকীর সম্পাদক। উপস্থিত আছেন রঞ্জিতা চট্টোপাধ্যায়, বাতায়ন পত্রিকার সম্পাদক। সবাই খুব ভালো বলেছেন। আমি বলি যে রবীন্দ্রনাথ যখন চিঠিতে লিখেছিলেন যে তার কবিতা চিত্ররূপময়, একজন সমালোচক, আধুনিক সমালোচক লিখছেন যে রবীন্দ্রনাথ এতদিন, মানে সেই প্রথমে, তার পরের কবিতা তো রবীন্দ্রনাথ পড়েননি আসলে, তো তিনি প্রথমেই কিন্তু বুঝতে পারলেন, তার প্রতিভাটা এত বিশাল ছিল যে প্রথমেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই কবি আসলে এইরকমই হবেন, চিত্ররূপময়।
তিনি বলেছিলেন যে আসলে উপমা নয়, উপমাতেই কবিত্ব তিনি বলেছিলেন কিন্তু জীবনানন্দ দাশ। কিন্তু আমরা দেখলাম যে তিনি ইমেজারি বা চিত্রকল্প দিয়ে তিনি যে কবিতা তৈরি করলেন। উৎপল কুমার বসু বলেছেন যে রবীন্দ্রনাথ মূলত কাহিনীর জন্য চিত্রকল্প এনেছেন কবিতায়। যেমন তার বধূ কবিতায় আমরা দেখি যে বামিতে মার শুধু সদাই করে ধুধু ডাহিনে বেনুবন হেলাই শাখা, এইসব চিত্রকল্প কিন্তু কাহিনীর জন্য। এবং তিনি বলেছেন যে জীবনানন্দ দাশ আসলে চিত্রকল্প দিয়েই তিনি কবিতা লিখেছেন। তো সেখানে আমরা বলা যায় তার যে ক্রম উন্নতি একজন আধুনিক প্রধান কবি হিসাবে, তো সেইখানে তার উপরে কিন্তু আমরা তার প্রথম কবিতার যে বই হলো সেখানে আমরা লক্ষ্য করেছি যে নজরুল এবং সত্যেন্দ্রনাথ দত্তের কিন্তু প্রভাব ছিল। ক্রমশ তিনি সেই প্রভাব কেটে উঠলেন এবং সবচেয়ে বড় কথা যে তিনি বুঝতেন যে কবিকে আলাদা হতে হয় তার ভাষায়, তার ভাবে, তার সব কিছুতে। তো সেই ক্ষেত্রে আরও বিদেশি কবির প্রভাবও কিন্তু তার উপরে আছে বলে আমরা জানি। টমাস স্যাডি থেকে শুরু করে ইয়েটস থেকে শুরু করে অনেকের কবিতার প্রভাব তার উপরে আছে। কিন্তু প্রভাব অলোকরঞ্জন দাস বলছে যে আসলে কোনো প্রভাব তো থাকতেই পারে, প্রভাব নিয়েই কিন্তু একজন কবি আমরা তার প্রভাবে বিদেশিদের যে প্রভাব সেটাতে পরে যাব। আচ্ছা আচ্ছা, একটু যে তিনি যে আধুনিক কবি হিসেবে যে দাঁড়ালেন এবং দৃঢ় হলেন, শক্তিমান হয়ে উঠলেন, ওই জায়গাটায় যদি আরো একটু কেন্দ্রীভূত হন তাহলে ভালো হয়। না, আমি সেদিকে আসছি আর কি। তো তিনি মানে আমার যেটা মনে হয়েছে যে রবীন্দ্র উত্তর কবিতায় তিনি যে শব্দ ব্যবহার করলেন, তিনি যে ইমেজ ব্যবহার করলেন এবং তিনি যে নতুন আবহ ব্যবহার করলেন, সেইটা কিন্তু আসলে সবার থেকে তাকে আলাদা করে ফেললো। এবং আমরা জানি যে তার পরবর্তী কবিতার মধ্যে তিনি যে রহস্য সৃষ্টি করলেন, এবং আমার বন্ধু আকাশ বলেছে যে আসলে কবিতার যে রহস্য এবং সেই রহস্যের মধ্য দিয়ে তিনি এমনভাবে এগোতে লাগলেন, বাংলা কবিতায় কিন্তু আমরা তা আগে দেখি নাই। এবং সেই সময় বুদ্ধদেব বসু তিনি বললেন যে তিনি তার একটি কবিতা আমরা জানি সবাই, সেই কবিতার যে একটি লাইন ছিল যে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপলি আগুন ভরা রাতে। তো তিনি বলছেন যে এই লাইনের কোনো অর্থ করার দরকার নেই, এরকমভাবে আগে কেউ কিন্তু বলেনি যে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপলি আগুন ভরা রাতে। এবং তিনি বলছেন যে এই যে ফিরে এসো সুরঞ্জনা, এই ফিরে এসো সুরঞ্জনার মধ্যে যে হাহাকার, এই হাহাকারটুকুই কিন্তু আধুনিক কবিতার প্রাণ, এবং এই প্রাণটুকুকে ধরেই কিন্তু আমরা এগোতে চাই সামনের দিকে। তো তিনি পরবর্তী সময়ে যেটা বললেন যে নতুন কবিতা লেখার ক্ষেত্রে তিনি যে বাক্যকে ভাঙচুর করে, আমি একটা জিনিস সবসময় মনে করি কিন্তু যে একজন কবির যদি প্রধানতম কবি হতে হয়, আধুনিকতম কবি হতে হয়, তাহলে প্রত্যেকটা বাক্যকে কিন্তু বাক্যের সঙ্গে ফাইট করতে হবে তাকে, প্রত্যেকটা বাক্যকে ভাঙচুর করে নতুন করে সিনট্যাক্সকে ভেঙে নতুন সিনট্যাক্স কিন্তু তৈরি করতে হবে। আমরা কিন্তু তার কবিতায় দেখেছি রাবীন্দ্রিক যে আবহ তার কবিতা থেকে তিনি পুরোপুরি মুক্ত হতে পেরেছিলেন। তার পরবর্তী কাব্যগুলোর মধ্যে আমরা যদি দেখি, তার পরবর্তী কবিতা যে আমরা দেখলাম যে সাতটি তারার তিমির, অথবা তারপরে যে কবিতাগুলো, বিশেষ করে সাতটি তারা তিমিরের মধ্যে তিনি একেবারে মৌলিক একজন কবি, মৌলিক আধুনিক কবি, তার মতো আর কেউ নয়। এবং তিনি বাংলা কবিতার একেবারে চর্যাপদ থেকে শুরু করে তার পর্যন্ত সমস্ত কবিকে অতিক্রম করে তিনি যে নতুন শব্দে, নতুন আবহে, ইভেন যেসব শব্দ মৃত শব্দ ছিল সেই শব্দকে তিনি জীবন্ত করে তুলেছেন, যেসব শব্দ ক্লিশে ছিল, যেগুলো কেউ ব্যবহার করতে চেত না। নক্ষত্র, যেমন আমার আগে বললেন রঞ্জিতা, যে নক্ষত্রকে যে নতুনভাবে ব্যবহার করা যায়, মৃত্যুকে কতভাবে তিনি নিয়ে এসছেন। মৃত্যু তো আগেও ছিল, কিন্তু জীবনানন্দ দাশ মৃত্যুকে এমনভাবে ব্যবহার করলেন যে দীপ্তি ত্রিপাঠী বলেছেন যে মৃত্যুকে এভাবে আর কেউ ব্যবহার করেননি। এই মৃত্যু আসলে কিন্তু কোনো মৃত্যু নয়, এই মৃত্যু অন্য একটা বিষয়, যে জীবনানন্দ দাশ বলেছেন আর কি। তো সুতরাং আর সবচেয়ে বড় কথা যে তিনি কবিতার ক্ষেত্রে সব সময় কিন্তু যেটা ভেবেছেন যে সারাক্ষণ তিনি কিন্তু কবিতার ঘোরের মধ্যে থাকতেন। বুদ্ধদেব বসু নিজেও বলেছেন যে একজন কবি কিন্তু সারাক্ষণ যদি কবিতার ঘোরের মধ্যে না থাকেন তাহলে কিন্তু সে বড় কবি হতে পারবেন না। তিনি সারাক্ষণই কবিতার ঘোরের মধ্যে থাকতেন এবং তিনি সারাক্ষণই কিন্তু একটা নির্মাণের মধ্যে থাকতেন। প্রকৃত কবিকে সেইটাই করতে হয়। এবং ৩০-এর দশকের রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে বিদ্রোহ, আসলে ওই বিদ্রোহ তো কি, বিদ্রোহ তো মূলত রবীন্দ্রনাথকে গুরু মেনেই তারা পরে বলেছে সবাই
যে রবীন্দ্রনাথকে গুরু মেনেই কিন্তু এই বিদ্রোহ, কারণ তারা দেখছেন যে রবীন্দ্রনাথ একটা বিশাল জগৎ সৃষ্টি করে ফেলেছেন, সেই জগৎ থেকে তিনি বেরোতে পারছেন না, তার যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যকে তিনি ত্যাগ করতে পারছেন না। 1938 সালে তিনি বুদ্ধদেব বসুকে লিখলেনও যে তোমরা যে ব্যবসা করছো সেই ব্যবসা চালিয়ে যাও, আমি তো তোমাদের দলে ভিড়তে পারছি না, তাই না? ভিড় সম্ভব না, কারণ তিনি তো ওই দশকের কবি না, তিনি তো তার আগের অনেক আগের কবি, তার পক্ষে 30-এর দশকের আধুনিক কবি হওয়া সম্ভব না। আমরা তাকে রবীন্দ্রনাথকে মূল্যায়ন করবো অন্যভাবে, তাই না? আচ্ছা, তাহলে আমি কামরুল ইসলাম, আমি আপনার কাছ থেকে একটু সরে একটু হ্যাঁ, ওবায়দের কাছে যদি আসি। ওবায়দ, আচ্ছা, এই যে জীবনানন্দের যে এই যে আধুনিকতা, এবং এই আধুনিকতাটা কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখি মানে বিভিন্নভাবে, তার ভাষা প্রয়োগে, তার শব্দ নির্মাণে, ব্যবহারে, একই সাথে তার বিষয়ে। কিন্তু শুধুমাত্র যদি ভাষাটি হয় আধুনিক, কিন্তু বিষয় যদি প্রাচীন হয়ে যায়, তাহলে তো আধুনিক হবে না। এই যে আপনি নিজে একজন আধুনিক কবি, এবং বর্তমান সময়ে অনেকেই বলে থাকেন যে কবি ওবায়দ আকাশ নিজে একটি কাব্য ভাষা নির্মাণ করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনি জীবনানন্দের যে আধুনিকতা, তা নিয়ে যদি আপনার মূল্যায়নকে একটু আমাদের জন্য উপস্থাপন করেন। ধন্যবাদ। আসলে আধুনিকতা ব্যাপারটা কিন্তু আপেক্ষিক। আমি বলবো সমসাময়িকতা। আমি আধুনিকতা বলতে চাই না, আমি বলবো কন্টেম্পোরারি কবি হচ্ছেন জীবনানন্দ দাশ, বা যিনি আমাকে আচ্ছন্ন করেন তারা সবাই কন্টেম্পোরারি। যেহেতু আমি এই সময়ের একজন মানুষ, এই সময়ের একজন পাঠক, এই সময়ের একজন লেখক, লেখালেখি করি, এবং এই সময়ের একজন সাহিত্যকর্মী, সম্পাদনার সঙ্গেও আমি জড়িত। তো জীবনানন্দ দাশ আসলে প্রতিটি মানুষ কিন্তু যখন আবির্ভূত হচ্ছে, বা প্রতিটি সৃজনশীল ব্যক্তি বা প্রতিটি স্রষ্টা যখন আবির্ভূত হচ্ছে, সে কিন্তু শুধু এসেই নতুনত্বকে গ্রহণ করছে না, তার ভিতরেও কিন্তু নতুনত্ব সে নিয়ে আসছে, বহন করে আসছে। তার সঙ্গে কিন্তু আমার মিলবে না, বা তার সঙ্গে অন্য কারো মিলবে না। সে যেটা দেখবে, আমি একজন তার অগ্রজ হিসেবে যেভাবে দেখবো, সে কিন্তু সেটাকে ওভাবে দেখবে না। আমার মধ্যে রয়েছে অনেক প্রভাব, অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক দেখার বিষয় রয়েছে, অনেক অতীত এসে আমার মধ্যে ভর করবে, কিন্তু সে কিন্তু সেগুলো থেকে মুক্ত। সুতরাং তার মধ্যে যে সমসাময়িকতা কাজ করবে, সেটা আমার মধ্যে করবে না। জীবনানন্দ দাশ এমনই একজন কবি যিনি নাকি নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি, সর্বাধিক পরিশ্রম করেছেন। এবং তার যে বিহারী লালের প্রভাব বলেন, বা সত্যেন্দ্রনাথের প্রভাব বলেন, বা নজরুলের প্রভাব বলেন, এগুলো থেকে কিন্তু বের হয়ে আসাটা, আমরা বলবো না যেটা জীবনানন্দ দাশ এমনি এমনি এটা পেরেছেন। জীবনানন্দ দাশ প্রচুর পাঠ করেছেন, প্রচুর লেখালেখি করেছেন, অনেক অভিজ্ঞতা তার আছে, এবং সারাক্ষণই সাহিত্য পাঠের ভিতর দিয়ে তিনি গেছেন। এবং তিনি কিন্তু 30-এর দশকটা কিন্তু তিনি শুধু বেশি বেশি করে গদ্য লিখেছেন, কিন্তু কবিতায় পূর্ণতা এসেছে কিন্তু তার আরো পরে। যে কারণে এই সময়টায় তিনি পাঠ করেছেন এবং নিজে প্রস্তুতি নিয়েছেন, এবং তিনি এমন একটি ভাষা রপ্ত করেছেন, এমন একটি মানুষের চেতনাকে ছোবার এমন একটি কৌশল তিনি রপ্ত করেছেন, যেটি নাকি আরো দীর্ঘকাল আমাকে যেমন আচ্ছন্ন করে, আমার সন্তানকেও করবে, আমার বা তার পরের প্রজন্মকেও করবে। এটার পূর্বাভাস কিন্তু আমরা পাই, এবং চারদিকে যেভাবে কাজ হচ্ছে, এবং মাত্র 54 বছর বয়সে একজন কবি যে এত বিপুল পরিমাণ কবিতা, এবং তার মধ্যে স্বাতন্ত্র্য, এবং প্রতিটি গ্রন্থ থেকে প্রতিটি গ্রন্থে জীবনানন্দ দাশ আলাদা। আজকে 8 বছর আগের একদিন, বা বোধ, বা আপনি যদি বেলা বেলা কালবেলার কথা বলেন, বা মহাপৃথিবীর কথা বলেন, জীবনানন্দ দাশ কিন্তু, অনেকেই বলেন যে জীবনানন্দ দাশ সমসাময়িক বিষয়কে সরাসরি প্রত্যক্ষ করতে পারেননি, বা সরাসরি তার কবিতায় নিয়ে আসতে পারেননি, কিন্তু আমি সেটা মনে করি না। জীবনানন্দ দাশ অবশ্যই সমসাময়িক, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার মধ্যে কিন্তু ব্যাপকভাবে, বিশেষ করে মহাপৃথিবীর মধ্যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যে হত্যা, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যে অবিচার, অনাচার, এবং যে ভোগ দখলের যে একটা প্রবণতা, সেটি কিন্তু এসেছে। সুতরাং আমি বলবো যে জীবনানন্দ দাশ অনেক প্রস্তুতি নিয়ে, অনেক পড়াশোনা করে, এবং তার চারপাশকে দেখে, এবং ইউরোপীয় সাহিত্য, ইংরেজি সাহিত্যের সঙ্গে সম্পূর্ণ এই বাঙালি ঐতিহ্য, বাঙালি চেতনা, এবং এই বাংলা ভাষার যে স্থায়িত্ব, বা বাংলা ভাষার যে গৌরব, তাকে তিনি সমন্বয় করতে পেরেছিলেন। যে কারণে জীবনানন্দ দাশ এখনো পর্যন্ত আমাদের খোদা নিবৃত করে, এবং আরো দীর্ঘকাল পর্যন্ত আমার সন্তান এবং আমার উত্তর প্রজন্মের খোদা নিবৃত করবে, এবং
তিনি সমসাময়িক থাকবেন এবং তিনি আমি মনে করি আরো দীর্ঘকালের জন্য তিনি কন্টেম্পোরারি একজন কবি। কিন্তু আমি ওবায়দ আকাশ, আমি আপনাকে আরো একটি প্রশ্ন করতে চাই এই প্রসঙ্গে। সেটি হচ্ছে এরকম যে, যেমন ধরুন তার প্রথম দিকের যে কাব্যগ্রন্থ ঝরাপালক অথবা ৩০-এর দশকে ছাপা হলো ধূসর পাণ্ডুলিপি, এইগুলোর সাথে ৪০-এর দশকে এসছে বর্ণলতা সেন, এগুলোর সাথে আমরা যে রূপসী বাংলা অথবা বেলা অবেলা কালবেলা, এইগুলো যে এইগুলোর ভিতরে মানে মূল পার্থক্যটা আসলে কি আমরা চিহ্নিত করতে পারি? মানে তিনি কি ওই প্রথম দিকের মানে ৩০-এর যে কবিতা লিখেছেন সেখান থেকে ৪০ বা ৫০-এর শেষ দিকে আর কি, তার মৃত্যুর কিছু আগ পর্যন্ত আমার মনে হয় যে এটা ওই স্পষ্ট একটা পার্থক্য আছে। যেমন ঝরা পালককে তো আমরা ওইভাবে আসলে জীবনানন্দ প্রভাবিত, অন্যের প্রভাবিত বই বলেই মনে করি। তবে ধূসর পাণ্ডুলিপি কিন্তু আমার অত্যন্ত প্রিয় একটি বই, যে আমি তারে পাই নাই কোনো এক মানুষের মনে, কোনো এক মানুষের মনে, কোনো এক মানুষের তরে যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে। এত সুন্দর করে যে এই কথাটা বলা যায় সেটি কিন্তু আমরা ধূসর পাণ্ডুলিপিতে পাই। আবার আমি যদি পেছনে চলে যাই, বেলা বা বনলতা সেনে যদি আমি চলে যাই, বনলতা সেন শুধুই একটি কবিতা নাকি বনলতা সেন একটি ইতিহাস, নাকি বনলতা সেন একটি ঐতিহ্যের অনুসন্ধানী কোনো পরিপ্রাজক বা পর্যটকের জীবনপঞ্জি, না কি আসলে বনলতা সেন এই যে হাজার বছর ধরে পথ হাঁটা এবং এই যে মানবী হিসাবে যাকে উপস্থাপন করা হয় যে বনলতা সেন, আসলে কি সে কোনো মানবী, নাকি ক্ষণিকের কোনো সুখ, নাকি ক্ষণিক তার খ্যাতি, এটি কি তার খ্যাতির জন্য এই আকাঙ্ক্ষা, নাকি তার সে কি খ্যাতিকে বুঝিয়েছে যে এই খ্যাতিটুকু আমাকে শান্তি দিয়েছে, বা এই নারী আমাকে শান্তি দিয়েছে, বা এই সুখ আমাকে শান্তি দিয়েছে। এত সিম্বলিক, এত বেশি জায়গা দখল করেছে এই বনলতা সেন কবিতাটি, অথচ এটি কিন্তু একটি ন্যারেটিভ কবিতা। এখানে চিত্রকল্পের আপনি যতটা না আধিক্য, তার চেয়ে বেশি বর্ণনা। এটি কিন্তু একটা ন্যারেটিভ কবিতা। কিন্তু যে রবীন্দ্রনাথ কিন্তু এই এই ন্যারেটিভ কবিতাকে আধুনিক কবিতার জন্য খুব একটি ক্ষতিকর দিক হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু একটি বনলতা সেন কবিতা বা একটি বনলতা সেন কাব্যগ্রন্থ কিন্তু আমাদের কবিতাকে একটি নতুন পথের দিশা দেয়। যে কারণে জীবনানন্দ দাশ নিজেই বলেছেন কবিতা বিভিন্ন রকম। জীবনানন্দ দাশের প্রতিটি বইয়ের মধ্যেই আমি বৈচিত্র্য দেখতে পাই, এবং আমার মনে হয় যে জীবনানন্দ দাশ খুব সচেতন ভাবে এই যে যেমন রূপসী বাংলা, যার সঙ্গে কোনো মিল নাই, অন্য কোনো বইয়ের কোনো কবিতার মিল নাই, আবার সাতচি তারার তিমিরের সঙ্গে অন্য বইয়ের কোনো মিল নাই, কিন্তু দেখা যায় যে তিনি যতটা যে যখনই কাজ করছেন তখন গভীরে যাচ্ছেন, ডিটেইলে যাচ্ছেন, যেতে যেতে তার যে ওই যে নিজেরই মজ্জাদোষে হতেছি আলাদা, তিনি কিন্তু তার মজ্জাদোষে তিনি আলাদা হয়ে যাচ্ছেন, এবং এই মজ্জাদোষগুলি বারবার ঘুরে ফিরে তার কবিতার মধ্যে আসছে। এবং এই ক্রিয়াপদের যে সংক্ষিপ্তকরণ, এই যে হতেছি আলাদা বললাম, এই যে হতেছি শব্দটা, এই যে হতেছি ক্রিয়াপদকে এইভাবে সংক্ষিপ্ত কর, এটি কিন্তু একটা সাহসের কাজ। ওই সময়ে এই তিনি প্রমিত ভাষায়ও অনেক কবিতা, অনেক প্রমিত ভাষার ভিতরে সাধু ভাষা এবং এই যে ক্রিয়াপদের সংক্ষিপ্তকরণের ভিতর দিয়ে তিনি কিন্তু একটা ডাইনামিক একটা ভাষা তৈরি করেছেন, যেটা নাকি আমাদের আরেকটু ধরুন জীবনানন্দের কবিতায় কিন্তু আমরা সেই আসিতেছে, যাইতেছে, ছড়াতেছে, কাটিতেছে, এসবও কিন্তু পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? তার মানে হচ্ছে তিনি কিন্তু নিজেই, যেটি আপনি বলছিলেন যে তিনি কিন্তু নিজে আলাদা হয়ে যাচ্ছেন, বারবার আলাদা একটি জায়গায় গিয়ে নিজেকে নতুন করে বলেছে আমার পায়ের শব্দ শোনো নতুনে আর সব হারানো পুরনো। উনি বলছেন যে আমি যেটা বলছি এতখানি কনফিডেন্স নিয়ে যে কোনো কবি কথা বলতে পারেন, সেটা আমরা জীবনানন্দ দাশের মধ্যে দিই। এবং জীবনানন্দ দাশের যে মৃত্যু সময়ের যে এই যে তার ভাইয়ের বাসায় যে টেলিফোন করে সে জানতো যে মিলু তো অ্যাক্সিডেন্ট করেছে, মিলু অ্যাক্সিডেন্ট করেছে, তার অনুভূতিটা সে নিজেই ফোন করতো তার ভাইয়ের বাসায়, তার অনুভূতিটা সে জানতো যে আমি আসলে অ্যাক্সিডেন্ট করার পরে, আমি মারা যাওয়ার পরে আমার ইয়েটা কিরকম হবে। এবং তিনি কিন্তু নিজে খুবই বিশ্বস্ত ছিলেন নিজের প্রতি, বা খুবই কনফিডেন্ট তার ছিল যে মৃত্যুর পরে জীবনানন্দ দাশ আরো বেশি প্রবলতর হয়ে আবির্ভূত হবেন, এবং তাই হয়েছে। কিন্তু এটি বড় কবিদের আসলে বুঝবার ব্যাপার।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও আমরা ধন্যবাদ। দর্শক, আমরা জীবনানন্দ দাশের কবিতা নিয়ে শুনছি, অনেক ভালো লাগছে আমাদের, এবং সবাইকে জানিয়ে রাখতে চাই অনেক মন্তব্য ইতোমধ্যে এসছে, আমরা পড়বো, কিন্তু পড়ার আগে আমরা একটু রঞ্জিতার কাছে যাই। রঞ্জিতা, আমি আপনাকে একটা কবিতা পাঠ করতে অনুরোধ করি জীবনানন্দ দাশ। বেশ, আমার খুব ভালো লাগছে, জানেন এই যে আলোচনাটা শুনছি আমি নিজেও সমৃদ্ধ হচ্ছি। একটু আগে ওবায়দ ভাই বললেন যে বনলতা সেন, বনলতা সেন আসলে কি, এটা এই প্রশ্নটা আমার মনেও হয় যে বনলতা সেন আসলে কি। বনলতা সেন হয়তো একটা অনুভবের নাম। বনলতা সেন হাজার হাজার বছর ধরে পথ চলতে থাকা মানুষের একটা আশ্রয়ের দোতনা। শুধু বনলতা সেন কেন, পরবর্তীকালে অন্যান্য যেসব নায়িকারাও এসছেন জীবনানন্দের কবিতায় ঘুরে ফিরে, তারা মানুষ নায়িকা হয়ে রয়েছেন। তারা একটা যেন অনুভূতি, এবং এই যে প্রেমের অনুভূতি, এইটাই আবহমান, এবং এখানেই হয়তো জীবনানন্দের প্রাসঙ্গিকতা। বনলতা সেনের কথা যখন হলো, আমি ওই বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পড়ছি। সুচেতনা। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্যকরোজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের পরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। এই আবহমানতার কথা, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। অনেক অনেক ধন্যবাদ পার আপনাকে। হয়ে যে আসার কথা, এটাই জীবনানন্দের কবিতার একটা অদ্ভুত উচ্চারণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, যেমনটি আমরা বারবার বলছিলাম যে আমাদের দর্শকদের মন্তব্য আমাদেরকে ঋদ্ধ করে, আমাদের অনুষ্ঠানকে পূর্ণতার দিকে নিয়ে যায়। আমি কয়েকজন বন্ধুর মন্তব্য একটু পড়ছি। আমাদের এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অরুণ ভৌমিক, তিনি অনুষ্ঠান দেখছেন, জানিয়েছেন, অনেকেই দেখছেন সেটাই জানিয়েছেন, পরে মন্তব্য এসছে আরো। আমাদের সঙ্গীত শিল্পী বন্ধু শ্যামা সরকার, তিনি সবার শুভকামনা জানিয়েছেন। আমাদের লেখক এবং সংস্কৃতি কর্মী তাসমিনা খান, তিনি ওবায়দের কপি দেখে খুব মানে হতাশ, আমি কি বলবো, মানে প্রত্যাশা জ্ঞাপন করেছেন যে যদি এক কপি পেতাম। আচ্ছা, সুকোমল মধুক, তিনি সান ফ্রান্সিসকো থেকে যুক্ত হয়েছেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য, এবং তিনি বলেছেন কবি ওবায়দ আকাশকে তার বইয়ের জন্য অভিনন্দন। সুকোমল দা, তিনি একজন বিশিষ্ট প্রকৌশলী, আমাদের বুয়েটের এক সময়কার নাম করা ছাত্র, তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন, তাকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের
খ্যাতিমান সংবাদ পাঠিকা আসমা আহমদ, তিনি অনুষ্ঠান দেখছেন, আমরা বুঝতে পাচ্ছি। ভজন সরকার, আমাদের লেখক বন্ধু টরন্টোর, তিনি অনুষ্ঠান দেখছেন। তাসমিনা আরো লিখেছেন, 2 দশক পেরিয়েও তো বনলতা সেন আজও তরুণদের কাছে চিরনবীন। ঠিক তাই। তানজিলা লাবণ্য, তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। কবি সিরাজ ইকবাল, আমাদের টরন্টোর বন্ধু, তিনি অনুষ্ঠান দেখছেন, জানিয়েছেন। আমাদের বন্ধু সুজিত কুসুম পাল, তিনি লিখেছেন, অন্তর্গত বেদনার অনিরুদ্ধ ভাষায় কথা বলে যিনি স্রষ্টার অন্তর স্পর্শ করেছেন তিনি জীবনানন্দ দাশ। ভাবতে ভালো লাগে যখন জানা যায় সোনালী ডানার চিল খ্যাত বাংলার কবি জীবনানন্দ দাশের সাহিত্যকর্মের উপর গবেষণা করে 1976 সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন আমেরিকান সাহিত্যিক ক্লিন্টন বি সিলি। খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় তিনি স্পর্শ করেছেন। শুধু দর্শক, যেহেতু সুজিত কুসুম পাল ক্লিন্টন বি সিলির বইটির কথা বলেছেন, আমি বইটি একটু দেখাবো। ক্লিন্টন বি সিলি কিন্তু শিকাগো বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়াতেন। আমার ধারণা যে তিনি এখন অবসর নিয়েছেন। এই গ্রন্থের নাম এ পোয়েট অ্যাপার্ট, এ লিটারারি বায়োগ্রাফি অফ দ্য বেঙ্গলি পোয়েট জীবনানন্দ দাশ। এবং আমরা আনন্দিত যে গ্রন্থটি গত 3-4 বছর আগে বাংলাদেশে বাংলায় অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছে। অনেক ধন্যবাদ সুজিত কুসুম পাল আপনাকে। অসীম ভৌমিক, তিনি সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঢাকা থেকে অধ্যাপক সালমা মুক্তা, তিনি লিখেছেন, আলোচনা থেকে ঋদ্ধ হচ্ছি। আমাদের লেখক বন্ধু ভজন সরকার, তিনি একটি দীর্ঘ মন্তব্য করেছেন, আলোচনা শুনছি, আলোচনা ও সঞ্চালনা অসাধারণ। রবীন্দ্র নজরুলের পরে সীমিত আকারে সুকান্ত এবং বৃহত্তর পরিসরে জীবনানন্দ দাশই একমাত্র গণ এবং জনমানসে পঠিত কবি। খুবই খাঁটি কথা। আর বাকি সবাই গোষ্ঠী বলয় এবং কেউ কেউ একাডেমিশিয়ানদের ক্লাসরুমে আবদ্ধ। একটু কঠিন শোনালেও অমূলক নয় একথা যে জীবনানন্দের পরে মৌলিক কবি কেউ নেই। দেখা যাক, আমি এই প্রশ্নটি নিয়ে যাব আমাদের বন্ধুদের কাছে। তাই দিন যত যাবে জীবনানন্দ দাশ তত পঠিত হবেন। একজন কবি এভাবেই সার্থক হন, এভাবেই বেঁচে থাকেন। যেমন কবি জীবনানন্দ দাশ আছেন, তার কবিতার মতোই, তোমার যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব। কবি কামরুল ইসলাম, যেমনটি ভজন সরকার বলছিলেন যে একমাত্র মানে উনি বলেছেন যে জীবনানন্দের পরে মৌলিক কবি আর কেউ নেই। খুব সংক্ষেপে কি এর উপর একটু মন্তব্য করা যায়? আমরা কি আর মৌলিক কবি পাইনি? অবশ্যই আমি ওনার কথার সঙ্গে একমত নই, এই কারণে যে যদি পার্টিকুলার কোনো কবিকে মৌলিক বলে আমরা থেমে যাই তাহলে কিন্তু শিল্প সাহিত্যই থেমে যায়। আসলে আমরা তো আগেই আমি বলেছি তার প্রভাব ছিল যে শামসুর রহমান থেকে শুরু করে শঙ্খ ঘোষ, উৎপল কুমার বসু, বিনয় মজুমদার, শক্তি চট্টোপাধ্যায়, সকলের উপরেই কিন্তু প্রভাব ছিল। কিন্তু সবাই কিন্তু সেই প্রভাব কেটে নিজের পথ তৈরি করেছেন। পরবর্তীকালে বড় হয়েছেন তারা জীবনানন্দের প্রভাবকে অতিক্রম করেই কিন্তু তারা নিজের পথ তৈরি করেছেন। এবং জয় গোস্বামী বলছেন, জয় গোস্বামীর একটা কথা বলি আমি, তিনি তার একটা আলোচনায় লিখেছেন যে আসলে উৎপল কুমার বসু তিনি বিভিন্ন সংকেত এবং ইশারার মধ্য দিয়ে ডানায় ভর দিয়ে উড়ে যাচ্ছেন এবং এত দ্রুত উড়ে যাচ্ছে এবং এত দূরে চলে গেছেন যে তাকে আগামী দিনের প্রজন্ম, জীবনানন্দ দাশ অবশ্যই প্রভাব সঞ্চারী কবি, উৎপল কুমার বসুও কিন্তু প্রভাব সঞ্চারী কবি, কিন্তু তিনি যে প্রবলভাবে প্রভাব সঞ্চারী কবি এটা আবিষ্কার করতে কিন্তু আমাদের সময় লাগবে। একটা কবি কিন্তু 1 বছর বা 5 বছরে আবিষ্কৃত হয়ে যান না, এই কথাটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। সুতরাং জীবনানন্দ দাশের পরে আরো অনেক কবি আছেন যারা এখনো আবিষ্কৃত হয়নি, এবং আমি মনে করি যে আগামী দিনের প্রজন্ম অবশ্যই খুঁজে বের করবে যে কারা তার মতো প্রভাব সঞ্চার এবং কারা তার মতো বড় কবি এবং তার চেয়ে আলাদা। এটা অবশ্যই প্রমাণিত হবে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি রঞ্জিতার কাছে আবার একটু ফিরে আসবো। রঞ্জিতা, আপনি একটি কবিতা আমাদের শুনিয়েছেন ইতিমধ্যে, আমি আপনার কাছ থেকে আরেকটি কবিতা শুনবো। ওই যে পেঁচা কবিতাটি, আপনি যদি একটু পেঁচা কবিতাটি পড়েন। আমার ধারণা যে আমরা কয়েকটি কবিতাকে একটু নির্বাচন করে রেখেছি যাতে আমাদের আলোচনাকে আরো কেন্দ্রীভূত করতে, গভীর নিয়ে যেতে সুবিধা হয়। রঞ্জিতা, বেশ, আমি পেঁচা কবিতাটি পাঠ করছি। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত।
আসলে এটা একটা মাঠের গল্প বলে একটা কবিতা, তার 3টে ভাগ। মেঠো চাঁদ, পেঁচা, 25 বছর পরে, এরকম পেঁচা। প্রথম ফসল গেছে ঘরে, হেমন্তের মাঠে মাঠে ঝরে শুধু শিশিরের জল। অঘ্রাণের নদীটির শ্বাসে হিম হয়ে আসে বাঁশপাতা, মরা ঘাস, আকাশের তারা। বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা। ধান খেতে মাঠে জমিছে ধোঁয়াটে ধারালো কুয়াশা। ঘরে গেছে চাষা, ঝিমাইছে এ পৃথিবী। তবু পাই টের, কার যেন দুটো চোখে নাই এ ঘুমের কোনো স্বাদ। হলুদ পাতার ভিড়ে বসে শিশিরে পালক ঘষে ঘষে, পাখার ছায়ায় শাখা ঢেকে ঘুম আর ঘুমন্তের ছবি দেখে দেখে, মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে জাগে একা অঘ্রাণের রাতে সেই পাখি। আজ মনে পড়ে সেদিনও এমনই গেছে ঘরে প্রথম ফসল। মাঠে মাঠে ঝরে এই শিশিরের সুর। কার্তিক কি অঘ্রাণের রাত্রির দুপুর। হলুদ পাতার ভিড়ে বসে শিশিরে পালক ঘষে ঘষে, পাখার ছায়ায় শাখা ঢেকে ঘুম আর ঘুমন্তের ছবি দেখে দেখে, মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে জেগেছিল অঘ্রাণের রাতে এই পাখি। নদীটির শ্বাসে সে রাতেও হিম হয়ে আসে বাঁশপাতা, মরা ঘাস, আকাশের তারা। বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা। ধান খেতে মাঠে জমিছে ধোঁয়াটে ধারালো কুয়াশা। ঘরে গেছে চাষা, ঝিমাইছে পৃথিবী। তবু আমি পেয়েছি যে টের, কার যেন দুটো চোখে নাই এ ঘুমের কোনো স্বাদ। অনেক ধন্যবাদ আপনাকে। ওবায়দ আকাশ, আমি এই কবিতা নিয়ে আপনার কাছে আসবো এই কারণে যে দেখুন, আমরা কিন্তু প্রায়শই বলে থাকি যে জীবনানন্দের উপরে পশ্চিমা কবিতার খুব প্রভাব ছিল। অনেক কবি দ্বারা তিনি প্রভাবিত। তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, ইংরেজির অধ্যাপক ছিলেন। অথচ দেখুন, এই কবিতা পেঁচা, এর প্রতিটি শব্দ, ভাব, এর যে চেতনা, একেবারে সবকিছুর ভেতরে বাংলার জীবন, বাংলার মাটির গন্ধ বলতে আমরা যেটাকে বুঝে থাকি। আমি কিন্তু দাদা এই কথা আগেই বলেছি যে আসলে জীবনানন্দ দাশ ইউরোপীয়, যেমন আপনি আমাদের ফরিদপুরের মানুষ, রাজবাড়ী মধুখালীর মানুষ, খুবই কাছাকাছি। চিতই পিঠা দেখেছেন না? ওই ছাঁচটা কিন্তু, যে চিতই পিঠার যে ছাঁচ থাকে, এটা কিন্তু ছাঁচটা ইউরোপীয়, কিন্তু ওইখানে যে চালের গুঁড়া মিক্সড করে যে দেয়া হচ্ছে, চিতই পিঠাটা বানানো হচ্ছে, এটা কিন্তু বাঙালি পিঠা। কিন্তু ছাঁচটা কিন্তু ইউরোপীয়, কিন্তু পিঠাটা কিন্তু বাঙালি। মূল জিনিসটা বাঙালি, বাংলার একটা উৎকৃষ্ট খাবার তিনি তৈরি করেছেন ওই ইউরোপীয় ছাঁচে। তো জীবনানন্দ এখানে যে পুরো কবিতাটার মধ্যে এই যে বেচা, কৃষক বা এই যে ফসলের মাঠ, এই যে যে বিষয়গুলো, এগুলি সবই আমাদের, বা সবই এত নিজস্ব করে জীবনানন্দ দাশ উপস্থাপন করেছেন। এটাই তো জীবনানন্দ দাশের কৃতিত্ব। এবং আমি একটা কথা কিন্তু কিছুদিন আগে একটি লেখার মধ্যে লিখেছি যে যদি যেমন ডাবলিন শহর ধ্বংস হয়ে যদি যায়, তখন জেমস জয়েস বলেছেন ইউলিসিস পাঠ করে ডাবলিন শহর পুনর্নির্মাণ করা যাবে। হ্যাঁ, তো এই বরিশাল যদি, বা এই বাংলার প্রকৃতি বা বাংলার ঐতিহ্য যদি, বা বাংলার মাঠ ঘাট, ফসলের মাঠ, নদী নালা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে জীবনানন্দ দাশ পাঠ করে কিন্তু সেটা আবিষ্কার করা যাবে। হ্যাঁ, এটাই জীবনানন্দ দাশ এতখানি বাঙালি এবং এতখানি আমাদের নিজস্ব কবি। এবং জীবনানন্দ দাশ শুধু এই একটি দুটি কারণে না, জীবনানন্দ দাশের ব্যাপ্তি আসলে আমি কি বলবো, যে জীবনানন্দ দাশ, আমি যদি আরো 100 সংখ্যাও প্রকাশ করি শালুকের, আসলে আমি জীবনানন্দ দাস নিয়ে আমার ক্ষুধা মিটবে না। আমি এই যে 2 বছর ধরে আমি 850 পৃষ্ঠা একটি সংখ্যা করেছি। 850 পৃষ্ঠা আমার সংখ্যা হয় না, বা এতটা লোড নিয়ে আমার পক্ষে খুব কঠিন হয়ে যায়। তারপরেও আমি এরকম আরো একটা সংখ্যার এক প্রুফ দেখে, কম্পোজ করে, সবকিছু করে আমি রেডি করে রেখেছি, যেগুলো আমাকে বাদ দিতে হয়েছে।
কিন্তু লেখাগুলি সবই কিন্তু উৎকৃষ্ট। আমি তারপরেও 850 পৃষ্ঠা করলাম, এবং ওই সংখ্যাটাও আমি করবো, একটি সম্পূরক জীবনানন্দ দাশ সংখ্যাও আমি করব, যেহেতু লেখাগুলি খুবই ভালো। এবং আমি এইখানে চেষ্টা করেছি যে অপেক্ষাকৃত যারা তরুণ তাদের নতুন মূল্যায়নটাকে গুরুত্ব দেওয়ার জন্য। তো এই যে জীবনানন্দ দাশ শুধু আপনার এই প্রকৃতির কবি নয়, শুধুই মানুষের বিচ্ছিন্নতার কবি নয়, বা মানুষের নিঃসঙ্গতার কবি নয়। জীবনানন্দ দাশ আসলে বৈশ্বিক প্রেক্ষাপটকে বা ইতিহাস অভিজ্ঞতা এবং জীবনানন্দ দাশের যে ইতিহাস চেতনা আপনারা দেখেন, যে ইতিহাসের যে উপাদানগুলি তিনি ব্যবহার করেছেন বা ঐতিহ্যের যে উপাদানগুলি তিনি ব্যবহার করেছেন, এরকম খুব কম সেই ব্যাবিলনে চলে যাচ্ছেন, সেই এশিরিয়া চলে যাচ্ছেন, মিশরে চলে যাচ্ছে, সেই মানে কোথা থেকে যে কোথায় জীবনানন্দ দাশ একই কবিতায় ভ্রমণ করছেন, এটি কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। এবং এই খেলার মাঠটা তিনি তার নিজের মধ্যে তৈরি করে নিয়েছেন অত্যন্ত সুকৌশলে, অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত গভীর পঠন পাঠন এবং তার মেধার চূড়ান্ত ব্যবহারের মাধ্যমে। এদিক দিয়ে আমরা জীবনানন্দ দাশকে বলবো যে তিনি অদ্বিতীয়, বাংলা ভাষার একজন অদ্বিতীয় কবি। আর আরেকটি কথা আমি একটু বলে যেতে চাই, যে ভজন সরকার যেভাবে আসলে কথাটা বলেছেন, আমি ভজন দাকে চিনি, আমার মনে হয় যে তার মতো একজন মানুষের কাছে এই ধরনের বক্তব্য আমরা আশা করি না। তিনি এই যে কথাটা বললেন যে আর কেউ মৌলিক কবি নয়, আপনি জীবনানন্দ দাশ যে মৌলিক কবি, আপনি কি জীবদ্দশায় তাকে আবিষ্কার করতে পেরেছিলেন? কেউ কি করেছেন আবিষ্কার? এই প্রশ্নটি আমি এই জায়গাটাতে আমিও একটুখানি ভাবনা যোগ করব। যেমন আমরা অনেকেই এবার যখন নোবেল পুরস্কার দেয়া হলো, আমাদের রঞ্জিতার দেশের কবিকে যখন নোবেল পুরস্কার দেওয়া হলো, আমাদের অনেক বন্ধু প্রশ্ন তুলেছেন ফেসবুকে যে নোবেল কমিটি জীবনানন্দ দাশকে আবিষ্কার করতে পারেনি, সেই নোবেল কমিটি কে কেন আমি গ্রাহ্য করবো ইত্যাদি। ঠিক আছে, কিন্তু এখানে আমার দুটি প্রশ্ন আছে। একটা হচ্ছে যে প্রথম কথা হলো যে আসলে তো সাহিত্য ইংরেজিতে অনুবাদ হওয়ার পরে সেটি নোবেলের জন্য বিবেচনা হওয়ার প্রশ্ন। এর বাইরে যেটি কথা সেটা হচ্ছে জীবনানন্দের জীবদ্দশায় আমরা তাকে কি আবিষ্কার করতে পেরেছিলাম? আপনি যেটা বললেন আমরা তো তাকে পারিনি, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা এখন একটু মন্তব্যের দিকে যাই আস্তে আস্তে। আরো অনেক মন্তব্য এসছে আমাদের টরন্টো উত্তর আমেরিকার লেখক বন্ধুরা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন, এটি আমাদের অনেক বড় প্রাপ্তি। আমাদের লেখক কবি বন্ধু ননী গোপাল তিনি বলেছেন জীবনানন্দের মধ্যে জন্ম নিয়েছিল ধানসিঁড়ি নদী, নীল হাওয়ার সমুদ্র, শব্দহীন জ্যোৎস্নারা, আর জন্মেছিল বনলতা সেন। কিন্তু কে এই বনলতা সেন? ওবায়দ আকাশ গভীরে গেছেন। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ননী গোপাল দাদা। আপনি দেখছেন আমাদের টরন্টোর আরেকজন বিশিষ্ট চিন্তক সাইদ জাদিদ তিনি বলেছেন বুদ্ধদেব বসু জীবনানন্দকে বলেছিলেন শুদ্ধতম কবি, অন্যদিকে সুধীন্দ্রনাথ দত্ত জীবনানন্দকে কবি হিসেবে স্বীকারই করেননি। এই হচ্ছে মানে সাহিত্য নিয়ে সবসময় এই বিষয়টি রয়ে গেছে। কাব্য সাহিত্য মূল্যায়নের এই যে দ্বৈধতা, এর কি কোনো সমাধানের সূত্র আছে? ওবায়দ আপনি কি বলবেন এর কি কোনো সমাধানের সূত্র আছে? না, হ্যাঁ, আমি বলছি যে আসলে সুধীন দত্ত কিন্তু অনেক বড় কবি, আবার জীবনানন্দ দাস অনেক বড় কবি, বুদ্ধদেব বসু অনেক বড় কবি। তো এই যে এই খেলাটা আছে বলেই কিন্তু আমরা আনন্দ পাই যে একজনকে খারিজ করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, তার দর্শনটা আলাদা, আবার একজন আরেকজনকে গ্রহণ করছে। এবং এমনকি জীবনানন্দ দাশের প্রতি কিন্তু বুদ্ধদেব বসু একবার বিরক্ত হয়েছিলেন, এবং তার এই অতিরিক্ত নিঃসঙ্গতার কথা বলাকে তিনি ভালো চোখে দেখেননি। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি বলেছিলেন যে আসলেই প্রধানতম কবি হচ্ছে, আধুনিক কবিতার প্রধানতম কবি হচ্ছে জীবনানন্দ দাশ। আবার সুধীন দত্তের মধ্যে আসলে একটা নাকুচু স্বভাব ছিল, এবং সুধীন দত্তের মধ্যে তার অনেক প্রিয় কবিতা আমার আছে, এবং সুধীন দত্তরা ওই সময়ে একটি প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। এবং অনেক সময় কিন্তু যেমন আমি একটা কথা বলে ফেলেছি, এই সুব্রত কুমার দাস একজন বিশিষ্ট গবেষক, এই কথাটা আমি বলে ফেলেছি, আমি কিন্তু এখান থেকে সহজে সরে আসাটা একটা প্রেস্টিজের ব্যাপার। বা কামরুল ইসলাম একজন মেধাবী বড় কবি, এটা আমি বললাম, এখন আমি আবার ওইখান থেকে সরে আসাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। বা আমি বললাম কামরুল ইসলাম কোনো কবি না, বা শুধু রঞ্জিতা চট্টোপাধ্যায় কোনো লেখক কিনা, সম্পাদক কিনা, আমি ওইখান থেকে আবার যদি বের হয়ে আসতে চাই তখন কিন্তু আমার
চারপাশ কিন্তু আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তো সুধীন্দ্রনাথ দত্ত যে তাকে সত্যি সত্যি ছোট কবি মনে করতো কিনা বা কবি না মনে করতো কিনা, সেটা নিয়ে আসলে এটা সুধীন্দ্রনাথ দত্তই ভালো বলতে পারবেন। আমার মনে হয় যে ব্যাপারটা তাহলে মৃত্যুর পরে তাকে কিন্তু দেখতে যেতেন না, হ্যাঁ, যদি তাই মনে করতো। এবং লাবণ্য দাস কিন্তু বলেছিলেন যে সুধীন দা এসেছে, তোমার দাদা তাহলে অনেক বড় কবি ছিলেন। সুধীন্দ্রনাথ দত্ত এত প্রভাবশালী ছিলেন যে তাকে দেখতে গেছে লাবণ্য দাস সেটা নিয়ে মন্তব্য করলো, তাহলে তোমার দাদা বুঝি অনেক বড় কবি ছিলেন। এটা বুদ্ধদেব বসুকে বলেছিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো কয়েকটি মন্তব্য পড়ি। আমাদের টরন্টোর বন্ধু গোলাম মোস্তফা, তিনি বলেছেন কবি জীবনানন্দ দাশের কাজের চমৎকার বিশ্লেষণ শুনছি, সমৃদ্ধ হচ্ছি। অনেক ধন্যবাদ গোলাম মোস্তফা, আপনি দেখছেন। সুকোমল মোদক আবারও মন্তব্য করেছেন, তিনিও সমৃদ্ধ হচ্ছেন, লিখেছেন, অনেক ধন্যবাদ। আমাদের ঢাকা থেকে বিশিষ্ট কবি এবং অনুবাদক তিনি ডক্টর গৌরাঙ্গ মহন্ত, তিনি বলেছেন আধুনিকতার বিচারে আবু সাইদ আইয়ুবের আধুনিকতা রবীন্দ্রনাথ গ্রন্থটি উল্লেখযোগ্য। জীবনানন্দের ভেতরে তীব্র অমঙ্গল বোধ ও কাব্য ভাষার প্রতি অনন্য অভিনিবেশ লক্ষণীয়। তার আধুনিক হয়ে উঠবার জন্য এই দিকটিও আলোচিত হতে পারে। সুন্দর আলোচনার জন্য অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি দেখছেন। আমাদের টরন্টোর আরেকজন বিশিষ্ট কবি অশোক চক্রবর্তী, তিনি বর্ষিয়ান কবি, তিনি বলেছেন সুচেতনা শম্ভু মিত্র রেকর্ড করেছেন। এটা একটি তথ্য, অনেক ধন্যবাদ অশোকদা। আমাদের টরন্টোর বন্ধু বিশিষ্ট গবেষক, ইউনিভার্সিটি অফ টরন্টোর গবেষক তিনি ডক্টর জগৎময় দাস, তিনি লিখেছেন খুব সুন্দর ও প্রাঞ্জল আলোচনা, ভালো লাগছে। আলোচকবৃন্দ, সঞ্চালক সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের আরেক বন্ধু অনামিকা দাস, তিনি বলেছেন খুব ভালো লাগছে রঞ্জিতা চ্যাটার্জির কবিতা পাঠ। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ অনামিকা, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা এবার একটু কবি কামরুল ইসলামের কাছে যাব। কামরুল, আপনি যেই প্রসঙ্গটি তুলেছিলেন যে জীবনানন্দের উপরে বিদেশি প্রভাব, পাশ্চাত্য প্রভাব অনেক, ওই জায়গাটায় জীবনানন্দের আসলে কোন জায়গাটায় কোন কবির প্রভাব রয়েছে তার উপরে আমরা খানিকক্ষণ একটু আলোকপাত করতে চাই। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা কথা আগেই কিন্তু বলেছি যে আসলে একজন কবিকে যদি মেজর পোয়েটস হতে হয় তাহলে সারা পৃথিবীর কবিতাই কিন্তু তাকে পড়তে হয়। আমরা আগেই বলেছি যে তার উপরে টমাস স্যাডি থেকে ইয়েটস, তারপরে এডগার অ্যালান পো এবং আরও অনেকেরই প্রভাব ছিল। কিন্তু আমি ওবায়দের কথায় আসি, ওবায়দ যেটা বললেন যে শ্বাসটা ছিল ইউরোপীয় কিন্তু তার ভিতরের মশলা কিন্তু বাংলাদেশের। কিন্তু সবচেয়ে বড় কথা যে জীবনানন্দ দাশ ওই শ্বাসটাকেই কিন্তু পরিবর্তন করে ফেলেছিলেন পরিশেষে। এই পরিশেষে তিনি পরিপূর্ণ বাঙালি খাঁটি আধুনিক কবি, যেটা বুদ্ধদেব বসু পরে বললেন আর কি। আসলে বুদ্ধদেব বসুই বলেছিলেন প্রথমত তাকে নির্জনতম কবি। পরে আমরা দেখলাম যে আমাদের আব্দুল মান্নান সৈয়দ তিনি একটা বই লিখেছেন শুদ্ধতম কবি বলে, এবং সিলির যে বই পোয়েট অ্যাপার্ট আমি সেটা পড়েছি। আমার দুটো বই খুব ভালো লেগেছে, একটা হলো সিলির এ পোয়েট অ্যাপার্ট এবং অলোকরঞ্জন দাশগুপ্তের জীবনানন্দ দাশ। আমার মনে হয় যে যদি কেউ জীবনানন্দ দাশকে ভালোভাবে জানতে চায় তাহলে এই দুটো বই পড়া উচিত। সেইখানে তার প্রভাব, তিনি কিভাবে সে প্রভাব কাটিয়ে উঠলেন, সব কিছু কিন্তু তিনি বলেছেন। যদি আমরা হাইছিলের কথাই ধরি, তো হাইছিল কবিতাটার কথা যদি আমরা ধরি, ইয়েটসের কবিতার যে কথা অনেকেই বলছেন, কিন্তু ঘটনা হলো যে হাইছিল পড়ার পরে কি আমার কখনো ইয়েটসের কথা মনে হয়? কখনোই মনে হয় না। আমি মনে করি যে ওই হাইছিল পড়ার পরে আমার ভিতরে যে বেদনা জাগে, তাই না, সেই বেদনা কিন্তু একবারে বাঙালির একদম শুদ্ধতম বেদনা, যে বেদনার কাছে আমি পরাজিত, যে বেদনার কাছে আমি অনন্তকাল ঋণী। তো সুতরাং ওই প্রভাবকে ওই কাটলু দিয়ে কিন্তু আসলে এটাকে মাপা যাবে না আমি মনে করি। তো সুতরাং জীবনানন্দের সমস্ত প্রভাবকে, প্রভাব তো থাকতে পারে, প্রভাবকে আমি অবশ্যই ছোট করে দেখি, বড় করে দেখি না। যেটা অলোকরঞ্জন দাশও বলেছেন যে প্রভাব থাকতেই পারে, কিন্তু প্রভাব থাকা সত্ত্বেও তিনি কিন্তু অনেক বিশাল কবি এবং সেই প্রভাবকে তিনি কেটে উঠেছেন এবং ইউরোপীয় শ্বাসটাকেই তিনি পাল্টিয়ে দিয়েছেন কিন্তু জীবনানন্দ দাশ। এবং আরেকটি কথা বলি, যেটা ডাবলিনার্সের ক্ষেত্রে ডব্লিউ ইয়েটস বলেছিলেন যে ডাবলিনার্স গল্পের মধ্যে ইয়েটস তিনি ডাবলিনের শহরকে এমনভাবে এঁকেছিলেন যে তিনি বলেছেন যে যদি শহরটা ধ্বংস হয়ে যায় তাহলেও কিন্তু আসলে ওই গল্পের মধ্যে কিন্তু সে শহরটাকে পাওয়া যাবে। আমি রঞ্জিতার কথায় আসি যে রূপসী বাংলা কিন্তু আসলে জীবনানন্দ দাশ প্রকাশ করতে চাননি। তিনি ভেবেছিলেন যে এগুলো খুব দুর্বল কবিতা, তিনি কিন্তু প্রকাশ করতে চাননি আসলে।
তিনি প্রকাশ করতে চাননি তার 100-এরও বেশি গল্প, তিনি প্রকাশ করতে চাননি তার 19টা উপন্যাস, তিনি প্রকাশ করতে চাননি। কিন্তু কারণ তিনি মনে করেছিলেন যে বিশ্ব সাহিত্যে এখন যে ধরনের উপন্যাস লেখা হচ্ছে, গল্প লেখা হচ্ছে, আমার এই উপন্যাস গল্প সেরকম হবে না, সুতরাং আমি এগুলো। অনেক ধন্যবাদ কামরুল ইসলাম। এই জায়গাটাতে, এই যে তার কবিতা উপন্যাসের জায়গাটাতে আমরা একটু পরে আসছি। তার আগে এই যে তার যে কবিতা প্রকাশ করতে চাননি প্রথম দিকের কবিতা, আবার পরের দিকে এসে তার মৃত্যুর পরে আমরা অনেক কবিতা পেয়েছি, অনন্য সাধারণ কবিতা। তেমন একটি কবিতা একটু শুনে নিন। রঞ্জিতা, আমি আপনাকে অনুরোধ করব, ওই বই, ওই যে বেলা অবেলা কালবেলা, যেটি 1961 সালে প্রকাশিত হলো, সেখানে একটি কবিতা আছে মাঘ সংক্রান্তির রাতে। ওইটি একটু আপনি যদি পাঠ করেন তাহলে আমাদের একটু ধারণা পেতে সুবিধা হবে যে চূড়ান্ত সময়ে জীবনানন্দ আসলে কেমন কবিতা রচনা করেছিলেন। আমি কবিতাটি পড়ার আগে একটা কথা বলি, এটা আমার নিজের অভিজ্ঞতা। আসলে জীবনানন্দের কবিতার মধ্যে পরা বাস্তবতা, অস্তিত্ববাদ, ইতিহাস চেতনা, এগুলো এমনভাবে মিলেমিশে গেছে, এবং ওই জন্যই জীবনানন্দের কবিতা পড়া একটা নতুনতর অভিজ্ঞতা হয়ে ধরা দিয়েছে পাঠকদের কাছে, কিছুটা হয়তো দুর্গেও বটে। এই জন্যই ওনার সমকালে অনেকে হয়তো ওনার কবিতার ওনার কাব্য প্রতিভা সম্বন্ধে সম্যক বুঝে উঠতে পারেননি। মাঘ সংক্রান্তির রাতে। হে পাবক, অনন্ত নক্ষত্র বিথি তুমি, অন্ধকারে তোমার পবিত্র অগ্নি জলে। অমাময়ী নিশি যদি সৃজনের শেষ কথা হয়, আর তার প্রতিবিম্ব হয় যদি মানব হৃদয়, তবুও আবার জ্যোতি সৃষ্টির নিবিড় মনোবলে জ্বলে ওঠে সময়ের আকাশের পৃথিবীর মনে। বুঝেছি ভোরের বেলা রোদে নীলিমায়, আধার পরব রাতে অগণন জ্যোতিষ্ক শিখায়। মহাবিশ্ব একদিন তমিশ্রার মতো হয়ে গেলে, মুখে যা বলনি নারী, মনে যা ভেবেছ, তার প্রতি লক্ষ্য রেখে অন্ধকার শক্তি অগ্নি সুবর্ণের মতো দেহ হবে, মন হবে, তুমি হবে সেসবের জ্যোতি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জীবনানন্দের কবিতার জায়গাগুলোতে একটু আলোকপাত করেছি এতক্ষণ, এবারে একটু তার কথা সাহিত্য আসবো। এটি আমরা সবাই জানি যারা জীবনানন্দ বিষয়ে মোটামুটি মানে অবহিত আছি, যে জীবনানন্দের মৃত্যুর পর প্রায় 2 দশক পরে আবিষ্কার হতে থাকলো যে তিনি গল্প লিখেছেন, এবং এ পর্যন্ত তার সংখ্যাটি শতাধিক। তিনি উপন্যাস লিখেছেন, সেই সংখ্যাটি 19, এবং তার উপন্যাস ঢাউস ঢাউস উপন্যাস, সেই মাল্যবান, কারু বাসনা, জলপাইহাটির মতো উপন্যাস, তারপরে বাসমতির উপাখ্যান, জলপাইহাটি আমার খুব প্রিয় উপন্যাস, সেই জন্য আমি একটু বেশি আনন্দের সাথে উল্লেখ করছি। এই যে জীবনানন্দের কথা সাহিত্য পরিচয়, এর সম্ভার যে আবিষ্কার হলো, এবং এই আবিষ্কারের পেছনের মানুষটি হচ্ছেন ভূমেন্দ্র গুহ। যেহেতু ওবায়দ আকাশ একদম এর সাথে মানে সম্পাদনা ইত্যাদির সাথে জড়িত, ওবায়দ, আপনি আমাদের দর্শকদের জন্য একটু আলোকপাত করুন যে এই জীবনানন্দের কথা সাহিত্য আবিষ্কারের বিষয়টি। আমি জানি আমাদের অনেকেই জানেন, কিন্তু তারপরেও আমরা নতুন করে আবার একটু জানাতে চাই। আচ্ছা, আমি ভূমেন্দ্র গুহর সঙ্গে আমার একবার সাক্ষাৎ হয়েছিল। তিনি বাংলাদেশে এসেছিলেন এবং তার সঙ্গে আমি কথা বলেছি। আসলে উপন্যাসগুলো তো তার হাত দিয়েই বেরিয়েছে, এবং তিনি তরুণ চিকিৎসক হিসাবে তার মৃত্যুসজ্জার পাশেও ছিলেন ভূমেন্দ্র গুহ। তখন তিনি তরুণ চিকিৎসক, এবং জীবন দাস অসুস্থ অ্যাক্সিডেন্ট করে আসার পরে তার সেবা করেছিলেন। এবং তিনি কিন্তু একটি তথ্য দিয়েছিলেন আমাকে যে জীবনানন্দ দাশ 37টি উপন্যাস লিখেছেন, এবং উনি আমাকে কথায় কথায় বললেন যে উপন্যাস যে কি জিনিস বা উপন্যাস যে কতটা পাওয়ারফুল হতে পারে সেটাও জীবনানন্দ দাশই দেখিয়ে গেছেন। এখন আমি আসলে জীবনানন্দ দাশের সব কথা সাহিত্য পড়িনি, যৎসামান্য আমি পাঠ করেছি। অবশ্যই জীবনানন্দ দাশ শক্তিশালী কথা সাহিত্যিক, এবং তার যে
যে ওই যে কাব্যিক বর্ণনা এবং কাব্য বা তারিত ভাষা, সেটা নিয়ে তো আমাদের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। এবং তিনি যে সময়ে কথা সাহিত্য রচনা করেছেন সে সময়ে কিন্তু তার খুবই খারাপ সময় যাচ্ছিল, তার অর্থনৈতিক দৈন্য যাচ্ছিল, তার বিবাহিত জীবনের দাম্পত্য সংকট চলছিল। তিনি নিজের বাড়িতে থেকে বিবাহিত ওই সময়ের সেই সময়ে ইংরেজি সাহিত্যে MA করা একজন মানুষ অন্যের অনুগ্রহ নিয়ে বাস করছেন। এবং এই যে শুধু লাবণ্য দাশকে যে আমরা দোষারোপ করে থাকি, আজকের প্রেক্ষাপটে আপনারা যদি একজন আধুনিক একটি মেয়েকে শিক্ষিত উচ্চশিক্ষিত একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আপনার বাবা এবং ভাইয়ের টাকা দিয়ে তাকে তার ব্যয় নির্বাহ করেন, তখন আপনার সঙ্গে তার সম্পর্ক থাকবে কিনা বা আপনি তার সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা, এটি কিন্তু আসলে ভাবনার বিষয়। আমি শুধু লাবণ্য দাশকে দোষারোপ করব না, এবং মানুষ জীবনানন্দ দাশ যেটা লাবণ্য দাশ লিখেছে, হয়তো লাবণ্য দাশের ভুল ত্রুটি আছে এবং এটা একটু বেশি মাত্রায় আছে হয়তো, কিন্তু লাবণ্য দাশ যে পরিস্থিতিতে জীবনানন্দ দাশকে অবজ্ঞা করেছেন সেই পরিস্থিতিটা কিন্তু খুবই নির্মম। এই বিষয়গুলি কিন্তু প্রবলভাবে কবিতায় তো এসেছেই এবং সরাসরি এসেছে তার কথা সাহিত্যে। এবং যে আধুনিক যেমন কবিতায় যেমন আসলো, যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা, যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি, মানুষের কোনো বোধ নাই, মানুষের লজ্জা নাই, মানুষের কোনো হিতাহিত জ্ঞান নাই, মানুষ কিন্তু তার ইচ্ছা মতো একটা খারাপ কাজ করে যাচ্ছে বা নষ্ট কিছুকে দখল করে যাচ্ছে, মানুষ নির্লজ্জ। এবং অন্ধদেরকে বলছে তারা সবচেয়ে বেশি চোখে দেখে, ভালো মানুষের কোনো মূল্য নাই। এই যে কবিতায় যেমন এসেছে, তার কথা সাহিত্যে কিন্তু পরতে পরতে, এবং তার দাম্পত্য জীবন, এই যে শোভনার সঙ্গে তার প্রেম, এই যে দিল্লিতে থাকতো শোভনা, এবং তিনি তার যৌন জীবনের কথাও বলেছেন। এবং জীবনানন্দ দাশ কিন্তু অত্যন্ত গভীর ভাবে তিনি এই যে লাবণ্য দাশকে বিয়ে করার বিষয় এবং শোভনার সঙ্গে প্রেম, তিনি কিন্তু একজন অতি, আমার কাছে মনে হচ্ছে খুব সাধারণ একটা যুবকের মতোই প্রেম ভালোবাসা বিয়ে সংক্রান্ত বিষয়ে আচ্ছন্ন ছিলেন। এই যে কারণে তার এই কবিতার মধ্যেও আমরা দেখি এটা থাকাতে হয়েছে কি, যে আজকে আমরা জীবনানন্দ দাশের দাম্পত্য ব্যথা থেকে আমাদের ব্যথা নিবৃত্তি পাই, এবং তার কবিতা পড়লে আমাদের দাম্পত্য ব্যথাগুলি কমে যায় এবং আমরা উপশম পাই। এবং সেটা কথা সাহিত্যেও, যে ওই যে একটা চরিত্র, একটা মেয়ে তার উপরে থাকে, সে অন্য ছেলেদের সঙ্গে ওঠাবার, অন্য লোকজন আসে তার বাসা থেকে, সে তাকে বের করতে পারছে না, এই যে বিষয়গুলি একেবারেই সমসাময়িক, কিন্তু একেবারেই সে কিন্তু এই সময়টাকে আমার মনে হয় ওই সময়ে বসে এই অগ্রবর্তী এতদিন পরের সময়টাকেও সে দেখতে পাচ্ছে। এবং আরো দীর্ঘদিন কিন্তু তার উপন্যাস কথা সাহিত্য পাঠ করলে কিন্তু আরো দীর্ঘদিন আমরা একেবারে প্রাসঙ্গিক, সময়ের সঙ্গে প্রাসঙ্গিক বলে মনে করতে পারবো। তো আমি আসলে জীবনানন্দ দাশের কথা সাহিত্য খুব একটা পড়িনি, এবং আমি নিজে কথা সাহিত্য লিখিও না, বা গল্প উপন্যাস ফিকশন আমি লিখি না, যে কারণে আসলে এই বিষয়টা একজন কথা সাহিত্যিক আনলে আমার মনে হয় ভালো হতো, যে যদি এখানে মানে তার কথা সাহিত্য নিয়ে ডিটেলসে তার গল্পগুলি আমার কাছে ভালো লেগেছে, আবার অনেক সময় একটু ঝুলে গেছে বলেও মনে হয়েছে, যে একটু ঝুলে গেছে, মানে অতটা টান টান নেই তার কবিতা যেভাবে আছে, বা অতটা মানে প্রকৃতপক্ষে জীবনানন্দের কথা সাহিত্য নিয়ে সাধারণভাবে যেই দুটি সমালোচনা হয়ে থাকে, একটা হচ্ছে যে তার কথা সাহিত্যের ভাষাটি মানে কাব্যাক্রান্ত, এটি একটি বিষয় যেটি আমরা কথা সাহিত্যে আশা করি না। আরেকটি হচ্ছে আপনি যেটি বলেছেন যে ঝুলে গেছে, এটি মাঝে মাঝে মনে হয় যেন একটু মানে লুজলি নিট, মানে দৃঢ়ভাবে পোক্তভাবে প্লটটা ওভাবে দাঁড়ায় না, তারপরেও কিন্তু তার সেটি কিন্তু একটি আলাদা। এবং আমরা এটাও দেখেছি যে হুমায়ুন আজাদ কিন্তু জীবনানন্দের উপন্যাসের গল্পের খুব মানে কড়া সমালোচক ছিলেন, বলেছেন যে তিনি ভালো লিখেন, কিন্তু তারপরেও আমরা যখন জীবনানন্দের উপন্যাস আবিষ্কার করেছিলাম প্রথম, সে আজকে থেকে 3 দশক আগে, সে সময় কিন্তু জীবনানন্দের উপন্যাস আমাদেরকে মোহিত করেছে বিভিন্ন কারণে।
মানে এবং ভূমেন্দ্র গুহ খুব গভীরভাবেই তার কথা সাহিত্যের প্রশংসা করেছে। ঠিক তাই, ঠিক তাই। অনেক ধন্যবাদ আপনাকে ওবায়দ আকাশ। আমরা এবারে আরেকটু অন্য জায়গায় যাই। জীবনানন্দ কিন্তু যেমন কবি তেমনি কবিতা বিষয়ক চিন্তক। তিনি কবিতা নিয়ে কিন্তু কথা বলেছেন, তিনি প্রবন্ধ লিখেছেন। তার একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে কবিতার কথা। আমরা কবিতার কথা থেকে একটুখানি রঞ্জিতা চট্টোপাধ্যায়ের কাছ থেকে একটু শুনে নিই, তারপরে আমরা আমাদের এই কবি ওবায়দ আকাশ এবং কামরুল ইসলামের কাছে আসব কবিতা নিয়ে তার ভাবনার জায়গাতে তিনি কি বলেছেন। রঞ্জিতা, একটু যদি আমাদের পড়ে শোনান। আমি একদম শুরুর অধ্যায়টি পড়ছি খানিকটা। এটার নামও কবিতার কথা, যেমন বইটির নামও কবিতার কথা, তেমনি প্রথম অধ্যায়ের নামও কবিতার কথা। সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কবি কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তা রয়েছে, এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নবনব কাব্য বিকিরণ তাদের সাহায্য করেছে, সাহায্য করছে, কিন্তু সকলকে সাহায্য করতে পারে না। যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে তারাই সাহায্য প্রাপ্ত হয়। নানা রকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করার অবসর পায়। বলতে পারা যায় কি এই সম্যক কল্পনা আভা কোথা থেকে আসে? কেউ কেউ বলেন আসে পরমেশ্বরের কাছ থেকে। সে কথা যদি স্বীকার করি তাহলে একটি সুন্দর জটিল পাককে যেন হীরের ছুরি দিয়ে কেটে ফেললাম। হয়তো সেই হীরের ছুরি পরিবেশের কিংবা হয়তো সৃষ্টির রক্ত চলাচলের মতোই সত্য জিনিস, কিন্তু মানুষের জ্ঞানের এবং কাব্য সমালোচনা নমুনা নতুন নতুন আবর্তনে বিশ্লেষকেরা এই আশ্চর্য গেটকে আমি যতদূর ধারণা করতে পারছি মাথার ঘাম পায়ে ফেলে খসাতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ রঞ্জিত, আপনাকে এখানে থামিয়ে দিই, আমাদের একটু সময় তো কমে যাচ্ছে। আমি একটু কামরুল ইসলামের কাছে আসি। কামরুল, আপনি জীবনানন্দের যে প্রবন্ধ গ্রন্থগুলো সেগুলোতে কি আপনার যাওয়ার কখনো সুযোগ হয়েছে? আমরা জানি যে তিনি কিন্তু শিক্ষা বিষয়ে অনেকগুলি প্রবন্ধ লিখেছিলেন এবং তিনি কিন্তু ইংরেজি শেখানোর কায়দা নিয়ে, ইংরেজি শেখানোর যে পরিস্থিতি, মানে মানে বঙ্গীয় যে প্রেক্ষাপট তাতে ইংরেজি শিক্ষার অবস্থা, সেগুলো নিয়েও কিন্তু তিনি মূল্যায়ন করেছেন একজন ইংরেজির অধ্যাপক হিসেবে। এ নিয়ে কি কামরুল আমাদেরকে অল্প একটু কিছু বলবেন? হ্যাঁ, জীবনানন্দ দাশ আসলে নানা বিষয়ে প্রবন্ধ লিখেছিলেন। যেটা আপনি বললেন যে ইংরেজি শিক্ষা বিষয়ক প্রবন্ধ লিখেছিলেন তিনি, তার ইংরেজিতে লেখাও কিন্তু প্রবন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ। এবং তার সবচেয়ে বিখ্যাত যে গ্রন্থটি, যে কবিতার কথা, সেটি আমার মনে হয় যে পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ কবিতা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ। এবং তিনি সেখানে বলেছিলেন যে কবিতার অস্থির ভিতরে থাকবে কাল চেতনা বা ইতিহাস চেতনা। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এবং তিনি মহাবিশ্বলোকের ইশারার কথা বলেছেন ওই প্রবন্ধের মধ্যে। এটা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু অনেক কথা চলে আসে, এবং সবচেয়ে আমার যেটা ভালো লাগে, তিনি বলেছিলেন যে এই সময়ের পরে এমন একটা কাল আসবে যে কালের কবিতা আজকের কালের কবিতার যে মূল্যায়ন সেভাবে মূল্যায়ন করা যাবে না। আমি যেটা বলেছিলাম, আমরা আসলে পোস্ট মডার্ন কবিতা বা আধুনিক উত্তর বা উত্তরাধুনিক যাই বলি না কেন, যে মডার্নিজমটা তো একটা আন্দোলন ছিল ইউরোপ, এটা তো ঠিক, তাই না? যে আধুনিকবাদ যে একটা বিশাল আন্দোলন ইউরোপে ছিল, সেই আন্দোলনের পরে আমরা দেখলাম যে ওরা বলছে পোস্ট মডার্ন, আবার কেউ কেউ বলছে পোস্ট মডার্ন। এরকম নামকরণ করতে আমরা রাজি না, আমরা আধুনিক উত্তর কথাটা বলতে পারি, যে অর্থাৎ ওই বৈশিষ্ট্যের আলোকে, কিন্তু যে বৈশিষ্ট্যের আলোকে আধুনিকবাদ সারা পৃথিবীকে মোটামুটি আলোড়িত করলো, প্রভাবিত করলো, সেই আধুনিকবাদের কথা আমরা বলতে যাচ্ছি। রবীন্দ্রনাথ কিন্তু সেই জায়গাটাতে জীবনানন্দ খুব দৃঢ়ভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ কামরুল আপনাকে। আমি একটু ওবায়েদের কাছে আসবো সর্বশেষ বারের মতো। ওবায়েদ, আমরা জানি সেই কথা যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
যেহেতু জীবনানন্দ নিয়ে অনুষ্ঠান, আমার মনে হয় যে জীবনানন্দের মা কুসুম কুমারী দেবীকে আমরা একটুখানি স্মরণ করে নিই। এই যে কুসুম কুমারী দেবী, তিনি জীবনানন্দের জন্মেরও 3 বছর আগে 1896 সালে তার সেই গ্রন্থের নাম মুকুল, সেটি প্রকাশ করেছিলেন। এবং এই যে কবিতা আদর্শ ছেলে, একটু জীবনানন্দ তার মানে মা কবি থেকে ছেলে কবি হয়ে এই যে ব্যাপারটা, একটু আমি যদি আমি বলেন। আমি তার আগে আমি একটি বিষয় বলি যে র্যাবোর কথা আপনারা শুনেছেন, যিনি নাকি সারা পৃথিবীতে জীবনানন্দ দাশের কথা না জানলেও র্যাবোর কথা আমরা সবাই জানি। এবং র্যাবো মাত্র 16 থেকে 19 এই 3 বছর কবিতা লিখেছেন এবং সারা বিশ্বে তিনি কবিতায় নেতৃত্ব দিচ্ছেন। এবং আমরা র্যাবোর কিন্তু মায়ের একটা ভূমিকা ছিল, সেটি হচ্ছে যে আমি একটি বইতে পড়েছি যে র্যাবো যদি যখন তার বয়স 7 বছর, একদিন পড়া না পারলে তাকে 100 ল্যাটিন কবিতা মুখস্থ পড়তে হতো। এবং তার মায়ের ছিল এটা শাস্তি যে তুমি যদি একদিন পড়া না পারো তাহলে তোমাকে 100 লাইন ল্যাটিন কবিতা মুখস্থ করতে হবে। এই সময়ে র্যাবো 700 লাইন কবিতা মুখস্থ করে ফেলে ওই বছরই। তো এইরকম জীবনানন্দ দাশ কিন্তু এমন একটি বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার যে পরিবারটা ছিল, যে তার ভাই অশোকানন্দের কথা বলেন বা সুচরিতার কথা বলেন, তার বোন, বা তারা যে শিক্ষায় শিক্ষিত, এবং তার মা যিনি এত বড় কবি যে আমাদের দেশে হবে সেই ছেলে। আমি কিন্তু এই কবিতা অনেক পরে জানি যে এটি জীবনানন্দ দাশের মায়ের লেখা। হ্যাঁ, আমি যখন ছোটবেলায় পড়েছি, কিন্তু অনেক পরে জানি যে এটা জীবনানন্দ দাশের মায়ের লেখা। আসলে পারিবারিক আবহ বা রবীন্দ্রনাথের কথাই বলেন, রবীন্দ্রনাথ তো একদিনে সৃষ্টি হননি বা একটি প্রজন্মের ফসল নন রবীন্দ্রনাথ, তেমনি কিন্তু জীবনানন্দ দাশও তাই। এবং প্রত্যেকটা মহান মানুষের ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ধরনের একটা মানে সংযোগ পাওয়া যায় যে আসলে এটি ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা যেমন রবীন্দ্রনাথের কারণে তার পরিবারের অনেক বড় বড় প্রতিভা ম্লান হয়ে গেছে, শুধু রবীন্দ্রনাথ বের হয়ে আসছেন। এবং অশোকানন্দ দাশের গদ্য ভাষা আমার কাছে জীবনানন্দ দাশের চেয়ে পাওয়ারফুল মনে হয়, যে এত অসাধারণ। এবং সুচরিতা দাশের গদ্য ভাষা এত অসাধারণ, এবং এরা এত জ্ঞান, ভাই বোন, তাদের এত এত সুন্দর পড়াশোনা এবং এত চমৎকার লেখালেখি, আমি আসলে বিস্মিত হয়ে যাই। যে সেখান থেকে জীবন দাস বের হয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। এবং তার মা এত ভালো কবিতা লিখবেন, এটাই তো স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। এই জায়গাটায় আরেকটি ছোট প্রসঙ্গ তুলবো আজকে আমি, যেহেতু সময়টি করোনার যাচ্ছে এবং এই করোনার সময়ে করোনার শুরুর দিকে, এই মার্চ মাসের দিকে একটা অদ্ভুত জিনিস আমরা হঠাৎ করে ফেসবুক দিয়ে জেনেছিলাম। সেই অদ্ভুত জিনিসটা হচ্ছে 26শে মার্চ তারিখে, না, প্রথম হলো আমরা জানলাম যে একটি কবিতার কথা। কবিতাটি হচ্ছে, আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে। এবং তার নিচে লেখা থাকলো কবি জীবনানন্দ দাশ। এটা ছড়িয়ে যেতে থাকলো ফেসবুকে। এবং আমরা একসময় জানলাম যে এটির নাকি লেখক কলকাতার বাচিক শিল্পী পার্থ মুখার্জি, এটি জীবনানন্দ নন। এবং আমি শঙ্খ ঘোষের নামে পড়েছি, শঙ্খ ঘোষের নামেও এলো। এবং একটা সময় আমরা জানলাম যে এটি প্রকৃতপক্ষে 26শে মার্চ তারিখে লিখেছিলেন আরেকজন, তার নাম সায়ন দাস। এই জায়গাটায় একটু কামরুল, আপনি একটু শেষ করে দিন তো। এই যে মন্তব্যগুলো হয়েছে, জীবনানন্দ দাশের লেখা নয়, কিন্তু তার নামে কবিতাটি যে প্রচারিত হওয়া, এটির ভেতর দিয়ে আসলে জীবনানন্দের যে জনপ্রিয়তা, সেটিকে ব্যবহার করার চেষ্টা, নাকি কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ সঞ্চালক। যে আমি নিজেও এটা দেখেছিলাম, আমি খুব বিস্মিত হয়েছিলাম যে আমি বারবার বলার চেষ্টা করেছি যে এটা জীবনানন্দ দাশের কবিতা নয়। কিন্তু জীবনানন্দ দাশ যেহেতু জনপ্রিয় কবি, সে কারণে অনেকেই হয়তো এই কাজটা করেছে, যেটা খুবই অন্যায় করেছে বলে আমি মনে করি, এবং তাদের শাস্তি পাওয়া উচিত। এই কবিতাটা যে লিখেছে তারও প্রথমেই কিন্তু ডিক্লেয়ার দেওয়া উচিত ছিল যে কবিতাটা আমার, কবিতাটা জীবনানন্দ দাশের নয়। বাংলা কবিতার এইরকম একটা বিস্ময়কর বিশাল ব্যাপক কবির নামে এই ধরনের কবিতা লিখে চালানোর যে প্রয়াসটা, সেটা অবশ্যই নিন্দনীয়। এবং আমি মনে করি যে তার জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্যই এইরকম একটা অন্যায় করা হয়েছে এবং অন্যায়ের শাস্তি হওয়া উচিত।
আমি মনে করি যে এরকম ভবিষ্যতের জন্য এরকম ঘটনা না হয় সে ব্যাপারে। এরকম দেখতে হ্যাঁ চাই না। হ্যাঁ, আমরা এরকম দেখতে চাই না। আমিও আপনার সাথে কণ্ঠ মিলিয়ে বলবো যে সায়ন দাস যদি সায়ন দাসের কবিতাটি যদি ভালো হয় ঠিক আছে, সেটি ভালো, সেটি জীবনানন্দ দাশের নামে প্রচারিত হওয়ার কোনোভাবেই কোনোভাবেই নাই। ধন্যবাদ আপনাকে কামরুল ইসলাম। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা এনআরবি টেলিভিশনের সাথে থাকলেন, ক্যানাডা জার্নালের সাথে থাকলেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা ক্যানাডা জার্নাল এনআরবি টেলিভিশনে প্রচারিত হয় টরন্টো সময় প্রতি সোমবার রাত 10টায়, বাংলাদেশ সময় প্রতি মঙ্গলবার সকাল 8টায়, ভারতের সময় সকাল 7:30টায়। আমরা জানি যে আগামী 23শে অক্টোবর বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের বাংলা ভাষার প্রধান কবি শামসুর রহমানের জন্মদিন, এবং বরেণ্য এই কবিকে নিয়ে ক্যানাডা জার্নালের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আগামী 26 অক্টোবর সোমবার রাত 10টায়, যেটি পরের দিন মঙ্গলবার সকাল 8টা হবে বাংলাদেশে এবং ভারতে হবে সকাল 7:30টায়। আমাদের এই আলোচনায় যুক্ত হবেন, এই নাগরিক কবি শামসুর রহমান শীর্ষক আলোচনায় যুক্ত হবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি, লেখক এবং অনুবাদক অধ্যাপক সুরেশ রঞ্জন বসাক, আমাদের টরন্টোর কবি অধ্যাপক ডক্টর বাদল ঘোষ এবং টরন্টোর আরেকজন বন্ধু লেখক ডক্টর পারমিতা ভট্টাচার্য। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। ছোট্ট করে একটু জানিয়ে রাখতে চাই বিদায় নেবার আগে যে আমাদের ক্যানাডা জার্নালের একটি বিশেষ পর্ব প্রচারিত হবে আগামী 21 অক্টোবর বুধবার, মানে হচ্ছে পরশুদিন বুধবার রাত 10টায়। সেটি হবে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে। বিশিষ্ট শিল্পীরা, গুণী শিল্পীরা অংশ নেবেন। আমরা আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। টরন্টোতে এখন রাত, সবাইকে শুভ রাত্রি জানাই।